চলুন পরিচয়টা দিয়ে নেই। আমি জনি আহমেদ, অনার্স শেষ বর্ষের ছাত্র। আর ঈশিতা হচ্ছে আমার বউ। সেই ছোটবেলা থেকেই এই বাড়িতে। আঙ্কেল হচ্ছে আমার আব্বু প্লাস বেস্ট ফ্রেন্ড। ছোটবেলায় আব্বু আম্মু রোড অ্যাক্সিডেন্ট করে মারা যান। ভাগ্যবশত আমি বেঁচে যাই। আব্বু আম্মুকে হারাতে হয় 16 বছর বয়সে। এরপর আঙ্কেল আমাকে এই বাড়িতে নিয়ে আসেন। সেই ছোট থেকে ঈশিতা আমার সাথে এইরকম আচরণ করে, তবে আমি কিছু মনে করি না। তবে আগে একটু খারাপ লাগতো। আমি সেই ছোটবেলা থেকে ঈশিতাকে ভালোবাসতাম, কিন্তু কখনো বলিনি। ঈশিতা আমাকে প্রতিদিন ছোট লোক, কুত্তার বাচ্চা, আরও অনেক কিছু বলতো। আমি একটু কষ্ট পেতাম, তবে এখন শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গিয়েছি। আর বিয়ের ব্যাপারটা হলো একটু ভিন্ন। একদিন আমাদের কলেজ থেকে শিক্ষা সফরে আমি আর ঈশিতা যাই। ঈশিতা আমার সাথেই পড়ে, তো আমরা ঘুরতে বের হই। হঠাৎ দেখলাম ঈশিতা সবার কাছ থেকে আলাদা হয়ে জঙ্গলের গভীরে চলে যাচ্ছে। আমার একটু খটকা লাগলো, তাই আমিও ওর পিছু পিছু গেলাম। প্রায় হাঁটতে হাঁটতে জঙ্গলের অন্য পারে চলে এসেছে। হঠাৎ দেখলাম একটা সাপ ঈশিতার দিকে ছুটে আসছে, তাই দৌড়ে গিয়ে ঈশিতাকে ধাক্কা দিলাম। এরপর আমি নিজেকে সামলাতে না পেরে ঈশিতার ওপর পড়ে গেলাম। হঠাৎই কোথা থেকে যেন গ্রামের কিছু লোক এসে আমাদের দেখে ফেলে এবং আমাদেরকে ভুল বুঝতে শুরু করে। এরপর আর কি, আমাদের বিয়ে পড়িয়ে দেয়। আব্বু আম্মুর কথা খুব মনে পড়তেছে। আজকে যদি ওরা বেঁচে থাকতো, তাহলে আর আমাকে এই রকম দিনগুলো দেখতে হতো না। আব্বু আম্মুর জন্য খুব খারাপ লাগতেছে, চোখে পানি চলে এসেছে। তবে আব্বু আম্মুর ভালোবাসাটা আঙ্কেল আর আন্টির কাছ থেকেই পেয়েছি। এই কুত্তার বাচ্চা, তোকে এই রুমে কে আসতে বলেছে? না মানে আপনাকে খাওয়ার জন্য ডাকতেছে। এইদিকে আয়। আমি ওর একটু কাছে গিয়ে দাঁড়ালাম। ঠিক তখনই ঈশিতা আমাকে ঠাস ঠাস করে দুই গালে দুইটা থাপ্পড় মারলো। থাপ্পড়গুলো অনেক জোরেই মারলো, তাই ঠোঁট কেটে রক্ত বের হতে লাগলো। আমার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। ভীষণ ব্যথাও করছে। এরপর যদি আমার রুমে আসিস তাহলে নক করে আসবি, যত সব ছোট লোক। এখন যা, আমি আসতেছি। আমি কিছুই বললাম না। এইটা আমার সাথে শুধু আজকে ঘটেছে তা না, প্রতিদিনই আমার সাথে এরকম করে ঈশিতা। এরপর আমি নিচে না গিয়ে আমার রুমে চলে আসলাম। ঠোঁটে ভীষণ ব্যথা করতেছে। ওয়াশরুমে গিয়ে ঠোঁটের রক্তগুলো মুছতে চাইতেছি, কিন্তু হাত লাগাতে পারছি না। ভীষণ ব্যথা করতেছে। কোনো মতে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। আর নিচে গিয়ে দেখি ঈশিতা খাওয়ার টেবিলে বসে আছে। তারপর আমিও গেলাম। জনি, এইদিকে আসো। জি আঙ্কেল, বলেন। দাঁড়িয়ে আছো কেন? বসো, আমরা একসাথে খাবো। আমি ঈশিতার দিকে তাকালাম। ও আমার দিকে আগুন চোখে তাকিয়ে আছে। আমি কিছু বললাম না, এখনো দাঁড়িয়ে আছি। কি হয়েছে জনি? তোমাকে বসতে বললাম না? আসলে তারা আমাকে নিজের ছেলের মতো ভাবেন। আমি এখনো দাঁড়িয়ে আছি আর ঈশিতার দিকে চেয়ে আছি। ঈশিতা শুধু রাগে ফুঁসতেছে। জনি, তোমাকে আমি বসতে বলেছি, তুমি দিন দিন অবাধ্য হয়ে যাইতেছো। আঙ্কেল, বসতেছি। আমি যখন বসতে যাব ঠিক তখনই ঈশিতা চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে যায় আর বলতে লাগলো, এই ছোট লোকের সাথে আমি এক টেবিলে বসে খেতে পারবো না। তোমাদের মন চাইলে তোমরা খাও। কিসের ছোট লোক? ভুলে যাস না সীতা, জনি কিন্তু তোর স্বামী। কিসের স্বামী? স্বামী ইজ মাই ফুড। এই বলে ঈশিতা না খেয়ে চলে গেল। আন্টি আঙ্কেল দুজন আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি মুচকি এসে বললাম, আঙ্কেল, আমি কিছু মনে করিনি ঈশিতার কথায়। একদিন সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই যেন হয় বাবা। আয়, তোকে আমি নিজে হাতে খাইয়ে দিই। আমি আর কিছু না বলে চুপচাপ খেয়ে নিলাম। এরপর আমার রুমে চলে আসলাম। এরপর শুয়ে পড়লাম। ফজরের আজান শুনে ঘুমটা ভেঙে গেল, তাই উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম। চারদিকে হালকা হালকা আলো ফুটে উঠেছে। এরপর নামাজ পড়ে আব্বু আম্মুর কবরটার পাশে গেলাম। আর মনে পড়ে গেল ছোটবেলার কথা। আব্বুকে ঘোড়া বানিয়ে তার পিঠে কতবার চড়েছি। আব্বুর সাথে স্কুলে গিয়েছি। তখনই কান্না চলে আসলো আর বলতে লাগলাম, কেন তোমরা আমাকে একা করে চলে গিয়েছো? তোমাদের সাথে আমাকে নিলে না কেন? কেন রেখে গেলে এই নিষ্ঠুর পৃথিবীতে, যেখানে মা বাবা ছাড়া আর কেউ আপন নয়? কেন হলো আমার সাথে এরকম?
কেন আমাকে অবহেলা করে? কেন কেন? কথাগুলো বলতে লাগলাম আর কান্না করতে লাগলাম। এরপর বাসায় চলে আসলাম। বাসায় ঢোকার সময় আন্টি আমাকে তাদের রুম থেকে ডাক দিলেন। রুমে গিয়ে দেখি আন্টি নামাজের বিছানায় বসে আছেন। আমি গিয়ে আন্টির পাশে বসলাম। তখন আমার মাথায় হাত রাখলেন। ঈশিতা তোকে খুব অবহেলা করে, তাই না রে? মুচকি হেসে বললাম, ও এমন কিছু না আন্টি। ভালোবাসার মানুষটার অবহেলা কয়জনের কপালে থাকে। আমি সব বুঝি রে বাবা, তোর জন্য খুব কষ্ট। মেয়েটা কেন তোর সাথে এমন করে কিছু বুঝি না। কষ্ট এখন আর হয় না আন্টি। কষ্টগুলো এখন সহ্য করতে শিখে গিয়েছি। দেখিস ঈশিতা একদিন তোকে ভালোবাসবে। হুম। আচ্ছা, তুই এখন রুমে যা। আর শোন, ঈশিতাকে ডেকে তোল, আমি নাস্তা তৈরি করতেছি। আচ্ছা আন্টি। এরপর ঈশিতাকে আর ডাকতে যায়নি, কারণ ওকে ডিস্টার্ব করলে আবার আমার কপালে খারাপ কিছু আছে। ভালোবাসি তাই ওকে কিছু বলতেও পারি না। ঈশিতাকে না ডেকে আমি কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। এরপর আবার নিচে চলে গেলাম। গিয়ে দেখি ঈশিতা নিচে নাই। আন্টি, ঈশিতা কই? কেন, তোকে না বললাম ও ঘুম থেকে ডেকে তুলতে? ও আন্টি, ভুলে গেছি। আচ্ছা, গিয়ে নিয়ে আয়। এরপর আমি ঈশিতাকে ডাকতে চলে গেলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম দরজার সামনে। এরপর ডাক দিলাম, কিন্তু কোনো উত্তর দিল না। তাই আবার ডাক দিলাম। এরপর ওপার থেকেই ঈশিতা বলল, কি হয়েছে? সকালবেলা এত চিল্লাচিল্লি করস কেন? আপনাকে আন্টি ডাকছে, তাড়াতাড়ি নিচে আসতে বলছে। কলেজে যেতে হবে, পরে কিন্তু দেরি হয়ে যাবে। যা তো তুই, আমি আসতেছি, আর ডিস্টার্ব করবি না আমাকে। এরপর আমি আর কিছু না বলে চলে আসলাম। নিচে গিয়ে আমি নাস্তা করে নিলাম। এরপর ঈশিতা নিচে চলে আসতে লাগলো। আজকে খুব সুন্দর লাগছে। গোলাপি রঙের একটা ড্রেস, কানে ফুল, চুড়ি আর হালকা লিপস্টিক, সব মিলিয়ে জাস্ট অসাম লাগছে। আমার হা করে তাকিয়ে থাকা দেখে ঈশিতা আমাকে বলল, কুত্তার মতো এভাবে তাকিয়ে আছিস কেন, শুয়োরের বাচ্চা? ঈশিতার কথাটি সোজা গিয়ে আমার বুকে লাগলো। কি এক কপাল নিয়ে পৃথিবীতে এসেছি, নিজের বউয়ের দিকে তাকালেও গালি শুনতে হয়। ওই সময় শুধু চোখে পানি ছলছল করতেছে। আদিক্ষেতা না করে গাড়ি বের কর, কলেজে যাব। আমি আর কিছু না বলে গাড়ি বের করে ঈশিতার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর ঈশিতা আসলো। এরপর আমরা কলেজে চলে আসলাম। তুই গাড়ি পার্ক করে ক্লাসে চলে যা। যদি কোথাও যাস বা কারোর সাথে কথা বলিস, তাহলে তোর অবস্থা খারাপ করে দিব। আমি শুধু মাথা নাড়ালাম। আমি খেয়াল করলাম ওর বান্ধবী ওকে বলতে লাগলো, ঈশিতা, তুই সবসময় জনির সাথে এরকম করিস কেন? ছেলেটা কত স্মার্ট আর খুব ভালো, তাহলে কেন সবসময় অবহেলা করিস? কেন খারাপ আচরণ করিস? আর বড় কথা, ও এখন তোর স্বামী, তবুও কেন সবসময় খারাপ ব্যবহার করিস? কিসের স্বামী, হ্যাঁ? আর অধরা, তোকে আমি বলে রাখলাম, কোনোদিনও আমাকে কিছু শেখাতে আসিস না। আর এত যদি দরদ হয়, তাহলে তুই ওই ছোট লোকটাকে বিয়ে করে নে, তাহলে আমিও উদ্ধার হব। আমিও তো চাই, কিন্তু জনি তো তোকে ভালোবাসে। আমি হাজার চাইলেও আমার হবে না জনি, ওইটা আমি ভালোভাবেই জানি। জনি আমাকে ভালোবাসে, তুই কিভাবে জানিস? তোকে যদি ভালো নাই বাসতো, তাহলে তোর এত অবহেলা সহ্য করতো না, তোর এত খারাপ আচরণ মুখ বুজে সহ্য করতো না। আফসোস, জনের মতো কেউ আমার জীবনে এলো না। ভালোবাসা না চাই, ছোট লোকের আবার ভালোবাসা। এই বলে ওরা ক্লাসে চলে আসতে লাগলো। তাই আমিও তাড়াতাড়ি করে ক্লাসে চলে আসলাম। ঈশিতার কথাগুলোতে খুব কষ্ট পেলাম। এরপর ক্লাসগুলো শেষ করে চলে আসলাম বাড়িতে। এইভাবেই কাটতে থাকে দিন। আর ঈশিতার অবহেলা প্রতিনিয়ত সহ্য করতে হচ্ছে। ভালোবাসার মানুষটির অবহেলা কত কষ্টের তা যদি ঈশিতা জানতো, তাহলে আমাকে এইভাবে অবহেলা করতো না। এদিকে বসে আছি নিজের রুমে, তখন ঈশিতা আসলো আমার রুমে। আজকে সন্ধ্যায় একটা পার্টি আছে, আমার সাথে তুইও যাবি, তাই তাড়াতাড়ি রেডি হয়ে নিস। যদি দেরি করিস, তাহলে তোর কপালে খারাপই আছে। আমি শুধু মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিলাম। এরপর সন্ধ্যায় রেডি হয়ে গাড়ি নিয়ে বাইরে অপেক্ষা করতে লাগলাম। ঈশিতা আসতেছে, আজকেও খুব সুন্দর লাগতেছে।
কিন্তু এই সৌন্দর্য আর দেখা হলো না। নিজের থেকেই মুখটা ফিরিয়ে নিলাম, কারণ আমি জানি এইভাবে তাকিয়ে থাকতে দেখলে আবারও গালি দিবে। কি হয়েছে, গাড়ি চালাস না কেন? এই তো চালাইতেছি। আমাদের কি কোথায় যেতে হবে? চলতে থাক, আমি বলতেছি কোথায় যেতে হবে। এরপর ঈশিতার কথা মতো গাড়ি নিয়ে চলে গেলাম, কিন্তু গাড়িটা গিয়ে থামে একটা নাইট ক্লাবে। একটু চিন্তায় পড়ে গেলাম, আমরা নাইট ক্লাবে কেন? পার্টিটা এখানে হবে। আমি আর কিছু বললাম না, গাড়িটা পার্ক করে ঈশিতার সাথে চলে এলাম। আমার কাছে এই সব কিছু ভালো লাগে না। আমি মদ তো দূরের কথা, একটা সিগারেটও খাই না। তারপর বসে আছি একা একা, ভালো লাগতেছে না। হঠাৎ দেখলাম ঈশিতা ওর কাপড়গুলো খুলে শর্ট একটা কাপড় পরলো, হাঁটুর উপরে কাপড়টা উঠে রয়েছে, আর একটা গেঞ্জি। এইসব দেখে আমার মাথা পুরাই নষ্ট হয়ে গিয়েছে। আমি শুধু বসে বসে ওর কাহিনী দেখতে লাগলাম। ও একটা ছেলের কাঁধে হাত রেখে ডান্স করতেছে, আর ছেলেটা ওর দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে আমার মাথাটা আরও গরম হয়ে যায়। ঈশিতা অনেক ড্রিঙ্কস করে ফেলেছে, তাই ওর আচরণ স্বাভাবিক দেখাচ্ছে না। আমি ঠিক বুঝতে পারলাম না। এরপর ছেলেটি ঈশিতাকে কি যেন একটা বলল এবং তারা দ্বিতীয় তলায় যেতে লাগলো। বিষয়টি আমার কাছে একদম ভালো ঠেকছে না, তাই আমিও ওদের পিছন পিছন গেলাম। ঈশিতা এত বেশি ড্রিঙ্কস করেছে যে তার পক্ষে ঠিকভাবে দাঁড়ানোটাও মুশকিল হয়ে পড়ছে। এরপর দেখলাম ঈশিতা ছেলেটির সাথে একটা রুমে ঢুকতেছে। তবে কি আমি যা ভাবতেছি তাই হতে চলেছে? আমি দরজায় কান দিয়ে শুনতে লাগলাম। এই হৃদয়, তুমি আমার কাছে আসবে না বলে দিলাম। আসলে কি করবি তুই? তোকে আমি এখানে কেন এসেছি তুই বুঝিস না? তোকে আমার চাই। মানে কি বলতে চাইছো তুমি? এই, একদম আমার কাছে আসবে না, আমি কিন্তু চিৎকার করব। চিৎকার করলেও লাভ হবে না, এখানে আমি আর তুমি ছাড়া কেউ নেই। আজকে আমি তোর সব কেড়ে নেব। এই কথা শোনার পর আর থাকা যাচ্ছে না, এখনই আমাকে কিছু একটা করতে হবে। তাই দরজায় লাথি মারতে লাগলাম। এরপর অনেক চেষ্টায় দরজা খুলে ফেললাম। ভেতর গিয়ে দেখি ছেলেটা মানে হৃদয় ঈশিতার শরীরের উপর শুয়ে আছে। তখনই আমার মাথা রাগে আগুন হয়ে যায়। আমি ছেলেটাকে একটা লাথি মেরে ঈশিতার উপর থেকে ফেলে দিলাম। এরপর ঈশিতাকে এক হাত দিয়ে তুলে নিলাম। আমার পরনের কোটটা ঈশিতার গায়ে জড়িয়ে দিলাম। এরপর আমি গিয়ে ছেলেটাকে নিচ থেকে তুলে ইচ্ছা মতো মারতে লাগলাম। শালা, আমার বউয়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকাস। মারতে মারতে প্রায় ছেলেটিকে আধ মরা করে ফেলি। এরপর ছেলেটির মুখ টিপে ধরে বলতে লাগলাম, তোর ভাগ্য ভালো, তোকে ছেড়ে দিলাম। আর শুনে রাখ, ঈশিতা আমার, শুধুই আমার। ওর দিকে যে চোখ তুলে তাকাবে না, আমি ওর চোখ দুটো উপড়ে ফেলবো। মাইন্ডেড। এরপর পিছন ফিরে দেখি ঈশিতা খাটে পড়ে আছে। হয়তো বেশি ড্রিঙ্কস করার কারণে এরকম হয়েছে। তাই আমি ঈশিতাকে কোলে তুলে নিয়ে নিচে চলে আসলাম, আর সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। এরপর গাড়ি করে ঈশিতাকে নিয়ে আসলাম বাড়িতে। গাড়ি থেকে ঈশিতাকে কোলে করে নামিয়ে ওর রুমে নিয়ে আসলাম। এরপর তাকে খাটে শুয়ে দিলাম। ঈশিতা আমার গলা জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি নিজেকে ছুটাতে চাইলাম, কিন্তু পারলাম না। ঈশিতা আমাকে টান দিয়ে ওর বুকের মাঝে ফেলে দেয়। ওর গরম নিঃশ্বাস আমি অনুভব করতে পারছি। ওর শরীর থেকে আলাদা একটা গন্ধ আসতেছে, যা আমাকে পাগল করে দিচ্ছে। ঈশিতা আমাকে ওর বুকের মাঝে জড়িয়ে নেয়। আমি কোনো মতেই নিজেকে ছাড়িয়ে উঠতে চাইলাম, কিন্তু পারলাম না। এই কি করছেন কি? ছাড়েন আমাকে। তোমাকে আজকে ছাড়তেছি না। মানে কি কি বলতে চান আপনি? দেখেন আমাকে। আমি আর কিছুই বলতে পারলাম না। ঈশিতা আমার আর ওর ঠোঁট জোড়া এক করে নিল। আমি কিছুই করতে পারছি না। আমার হাত পা ঠান্ডা হয়ে আসতেছে। আমি জানি ঈশিতা এইসব কিছু নেশার ঘরে করতেছে। আমার এইরকম করা ঠিক হবে না, তাই নিজেকে ছাড়াতে চাইলাম, কিন্তু পারতেছি না। ঈশিতা আমাকে এখনও খুব জোরে জড়িয়ে ধরে আছে, আর আমার ঠোঁট জোড়া চুষতেছে। আমিও ধীরে ধীরে দুর্বল হতে লাগলাম। আমিও ঈশিতার ডাকে সাড়া দিলাম। ঈশিতা আমার বউ, ওর উপর আমার অধিকার আছে। সুতরাং আর যা হবার পরে ভেবে দেখা যাবে। তাই ধীরে ধীরে দুজন তলিয়ে গেলাম ভালোবাসার গভীর সাগরে। সকালবেলা আমার ঘুম ভেঙে যায়। আমি এখনও ঈশিতার বুকের মাঝেই শুয়ে আছি, আর ঈশিতা আমাকে জড়িয়ে রেখেছে।
ঈশিতার শরীরে কোনো কাপড় নেই। আমি নিজেকে ছাড়িয়ে ঈশিতার কপালে একটা চুমু দিলাম, আর তখনই আমার স্পর্শে ঈশিতার ঘুম ভেঙে যায় এবং আমাকে দেখেই চমকে ওঠে। তুই আমার রুমে কি করিস? আর আমার জামা কোথায়? আমি তো আপনার রুমে থাকতে চাইনি, আপনি নিজেই আমাকে বাধ্য করেছেন। আর তাছাড়া আপনি আমার বউ, আমি আপনার সাথে থাকতেই পারি। আপনার উপর আমার অধিকার সবচেয়ে বেশি। এই শুয়োরের বাচ্চা, কি বললি তুই? কোনো ছোট লোক আমার স্বামী হতে পারে না। আর তোকে না বললাম আমার কাছে স্বামীর অধিকার চাইবি না? আমার সব তো নষ্ট করে দিলি। আর কি বাকি রাখছত? আর আমি তোকে কি বাধ্য করেছি? কালকের ঘটনা ভুলে গেলেন নাকি? আপনার জন্যই সব হয়েছে। আর আমি আমার বউকে আদর করছি, অন্য কাউকে না। আমি যদি জানতাম আপনি কালকে ওই রকম কিছু করবেন তাহলে কোনোদিনও ওই পার্টিতে যেতে দিতাম না। জানেন কালকে আপনার সাথে কি কি হয়েছিল? কি হয়েছে? আমি তো ডান্স করছিলাম, এরপর তো কিছু মনে করতে পারছি না। ওইটাই জানতে চান কি হয়েছিল কালকে রাতে? বল। এরপর আমি ঈশিতাকে সব বললাম। আমি তোর কথা বিশ্বাস করি না। তুই মিথ্যা কথা বলতেছিস আমার সাথে। তুই কি ভাবস আমি কিছু বুঝি না? মিথ্যা বলে তুই আমাকে ভোগ করলি। সত্যি কথা, আমি মিথ্যা বলছি না, আমাকে বিশ্বাস করুন। কি করলে আপনাকে বিশ্বাস করানো যাবে? বিশ্বাস করতে পারি, তবে একটা কথা শুনতে হবে। কি কথা বলেন? যদি তুই আমাকে সত্যি ভালোবাসিস তাহলে তোর ওই ভালোবাসার কসম তুই আমার থেকে অনেক দূরে চলে যাবি, অনেক দূরে। মুচকি হেসে বললাম, ও এই কথা। আপনাকে সত্যি অনেক বেশি ভালোবাসি, নিজের জীবনের চাইতেও বেশি। যা বলে প্রকাশ করতে পারবো না, তবে আপনার কথা রেখে বোঝাতে পারবো কতটা ভালোবাসি। ভালোবাসা মানে এই নয় যে প্রিয় মানুষটির সাথেই থাকতে হবে, দূর থেকেও ভালোবাসা যায়। চলে যা, আর আসিস না আমার কাছে। যাচ্ছি। এই বলে আমি আমার রুমে চলে আসলাম। ভাবতেই পারিনি আমার জীবনে এমন একটা দিন আসবে, প্রিয় মানুষটির থেকে আলাদা থাকতে হবে। বিধাতা কেন আমাকে এমন পরীক্ষার সম্মুখীন করলেন? কেন এত অবহেলিত আমি ঈশিতার কাছে? কেন বোঝে না যে আমি ওকে সত্যিই ভালোবাসি? তবে ওর থেকে দূরে গিয়ে যদি আমি ওকে আমার ভালোবাসা বোঝাতে পারি তাহলে তাই করব। চলে যাব অনেক দূরে, আর আসবো না ওর কাছে। আর কাউকে ছোট লোক বলতে হবে না, আর কাউকে গালাগালিও করতে হবে না। তাই ফ্রেশ হয়ে নিলাম, বসে আছি খাটের ওপর, আর কালকের কথাগুলো ভাবতে লাগলাম। কি থেকে কি হয়ে গেল? সামান্য ভুলের জন্য এত বড় শাস্তি পেতে হচ্ছে। কালকে রাতে যদি নিজেকে একটু কন্ট্রোল করতে পারতাম তাহলে আর এমন একটা সময় দেখতে হতো না। বুকটা ফেটে কান্না চলে আসতে লাগলো। ভাবতেই কেমন জানি লাগছে, জীবনের পথ চলা হবে একা একা। তাই ব্যাগে প্রয়োজনীয় জিনিসগুলো নিলাম, সাথে ঈশিতার একটা ছবিও নিলাম। তারপর ব্যাগ গুছিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। আন্টি আঙ্কেলকেও কিছু বললাম না, জানি তারা কষ্ট পাবে, হয়তো আমাকে অনেক খুঁজবে। একটা দীর্ঘ শ্বাস ফেলে পিছন ফিরে বাসাটাকে একবার ভালোভাবে দেখে নিলাম। কতগুলো বছর ছিলাম এই বাড়িতে। ঈশিতার অবহেলায় আর আন্টি আঙ্কেলের ভালোবাসায় দিনগুলো কেটে যায়। আমার চোখ দুটো ঝাপসা হয়ে আসছে, চারদিক অন্ধকার হয়ে আসছে। আমি চোখ ডলতে ডলতে রাস্তা পার হতে লাগলাম। তখনই হঠাৎ একটা গাড়ি এসে আমাকে ধাক্কা দেয়। আমি ছিটকে গিয়ে রাস্তার ওপারে পড়ে গেলাম। চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। পাওয়া হলো না বউয়ের ভালোবাসা। চোখগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে আসলো। হসপিটাল থেকে মুক্তি পেলাম 4 মাস পর। ভাবতেই অবাক লাগে এতগুলো দিন কিভাবে ছিলাম হসপিটালে। ঈশিতা একটিবারের জন্য খোঁজ নেয়নি। ডাক্তারের কাছ থেকে জানতে পারলাম 4 মাস ধরে এই হসপিটালেই ছিলাম। তার মানে ওই অ্যাক্সিডেন্টে আমার মৃত্যু হয়নি। কেন বেঁচে গেলাম? আল্লাহ কেন নিল না আমাকে? না জানি আরো কত অবহেলা সহ্য করতে হবে, কত অপমানিত হতে হবে, আর কত কষ্ট সহ্য করতে হবে। ভাগ্য কি এটাই লেখা ছিল? রাস্তা দিয়ে হাঁটতেছি আর কথাগুলো ভাবতেছি। পুরো শরীর ব্যথা করতেছে, ব্যথার কারণে ঠিকমতো হাঁটতেও পারছি না। একটু পর মাথা চক্কর দিয়ে উঠছে, মাথা ব্যথাও ভীষণ বেড়ে যাচ্ছে। জীবনের 4টি মাস অবহেলিত হয়ে গেল কোমায় থেকে, কিন্তু ঈশিতা একবারের জন্য আমার খবর নিল না। তাহলে কি
ওর মনে আমার জন্য বিন্দুমাত্র ভালোবাসা নেই? ওর জীবনে কি আমার জন্য একটুও জায়গা নেই? আর জায়গা থাকবেই বা কেন? আমি তো ছোট লোক। হয়তো ঈশিতা এখন নতুন কাউকে নিয়ে সুখে আছে। পাওয়া হলো না আর ঈশিতার ভালোবাসা। এইদিকে সন্ধ্যা হয়ে আসছে। কোথায় যাব, কি করব কিছুই জানি না। আমার কাছে একটি টাকাও নেই যে কিছু কিনে খাবো। প্রায় গভীর রাত হয়ে এসেছে। বসে আছি পেটের ক্ষুধা ও ব্যথার্ত শরীর নিয়ে একটা ল্যাম্প পোস্টের নিচে। ভাবতে পারিনি জীবনে এমন একটা দিন পার করতে হবে। সবই নিয়তির খেলা। আনমনে বসে আছি, আকাশের তারাগুলো দেখছি। আজকে তারাদেরকেও একা একা লাগছে। আকাশের চাঁদ ঠিকই উঠেছে, কিন্তু আমার মনের আকাশটা আধার হয়ে আছে। হঠাৎ খেয়াল করলাম একটা গাড়ি এই দিকেই আসতেছে। একবার ভাবলাম সাহায্য চাইব, আবার বসে পড়লাম। গাড়িটা আমার সামনে এসে থামলো। কি ব্যাপার? গাড়িটা আমার সামনে দাঁড়ালো কেন? হয়তো ওদের কোনো কাজে দাঁড়িয়েছে। আমি গাড়ির দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছি। কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে। গাড়ি থেকে একজন লোক নেমে আসলো। আরে, এ তো আঙ্কেল! চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। দেখলাম আঙ্কেলের চোখেও পানি। হয়তো কতগুলো দিন পর দেখা হলো তাই। আঙ্কেল এসে আমার পাশে এসে চুপ করে বসলেন। আমিও চুপচাপ বসে আছি। হঠাৎ নীরবতা ভেঙে আঙ্কেল বললেন, কেমন আছো জনি? হ্যাঁ আঙ্কেল, ভালোই আছি। যতটা ভালো থাকলে মৃত ব্যক্তির মতো জীবনযাপন করা লাগে। কিছুক্ষণ চুপ থেকে আবার বললেন, এতদিন কোথায় ছিলে? এই তো আঙ্কেল, এক বন্ধুর বাসায়। তা বাসার সবাই কেমন আছে? মিথ্যা বললাম, কারণ সত্যিটা বলা যাবে না। সবাই ভালো আছে, কিন্তু তোমার এই অবস্থা কেন? কিরকম শুকিয়ে গেছো, ঠিক মতো খাও না নাকি? একদম বদলে গেছো। আর তোমার কপালে হাতে এগুলা কিসের দাগ? মনে হয় তো কোনো কাটার দাগ। কি হয়েছে বলো? আমার কথা না হয় বাদেন। ওই দিন না সিঁড়ি দিয়ে নামার সময় পা পিছলে পড়ে গেছিলাম, তাই একটু কেটে গেছে। ঈশিতা কেমন আছে? তোমার চলে যাওয়াতে সবচাইতে ভালো হয়েছে ঈশিতা। কথাটি শুনে অনেকটা কষ্ট পেলাম। এতদিনেও আমার জন্য তার হৃদয়ে একটু মায়া জন্মালো না। জানো, তুমি যখন বাড়ি থেকে চলে গেছো তোমার আন্টির হার্ট স্ট্রোক হয়েছে। কথাটি শুনে ভীষণ কষ্ট পেলাম। আজকে আমার জন্য সবকিছু হয়েছে, সবকিছুর জন্য আমিই দায়ী। আন্টি এখন কেমন আছেন? আছে মোটামুটি, কিন্তু তুমি যদি না ফিরে যাও তাহলে তোমার আন্টির খারাপ কিছু একটা হয়ে যেতে পারে। তুমি প্লিজ আমার সাথে চলো। চুপ করে বসে রইলাম। কিভাবে যাব আমি ওই বাড়িতে? আমি তো ঈশিতাকে কথা দিয়েছি আর কখনো ওর সাথে দেখা দেব না। কিন্তু নিয়তি কেন বারবার পরীক্ষার মুখে ফেলছে আমাকে? আবার ঈশিতার সম্মুখীন হতে হবে। চাই না নতুন করে অবহেলার পাত্র হতে, চাই না নতুন করে কষ্ট পেতে, কিন্তু আন্টির জন্য যেতে হয়, কারণ তিনি আমাকে নিজের ছেলের মতো আদর করতেন। আবারও একটা কঠিন পরীক্ষার সম্মুখীন হলাম। কি হয়েছে জনি? চুপ করে বসে আছো কেন? প্লিজ চলো আমার সাথে। কিন্তু আমি তো যেতে পারবো না। আমি ঈশিতাকে কথা দিয়ে এসেছি, আর কোনো দিনও ওর সামনে যাব না। তুমি কি তোমার কথা রাখতে গিয়ে তোমার আন্টিকে হারাবে? পড়ে গেলাম আর এক চিন্তায়। ছোটবেলায় আব্বু আম্মুকে হারালাম, কিন্তু আব্বু আম্মুর অভাবটা আমাকে বুঝতে দেয়নি তারা। তাহলে আজকে কেন আমার জন্য মরতে বসবে? এইটা হয় না। আঙ্কেল, আমি রাজি। এই তো আমার লক্ষ্মী ছেলে, চলো। এইটা বলে আমার কপালে একটা চুমু দিলেন আঙ্কেল। আমি মুচকি হেসে গাড়িতে উঠলাম। গাড়িতে উঠে অবাক হয়ে গেলাম, কারণ ঈশিতাও গাড়িতে বসে রয়েছে। তার মানে কি ঈশিতা আমার সব কথাগুলো শুনে নিয়েছে? আমি কিছু না বলে গিয়ে গাড়িতে বসলাম। শরীরের ব্যথার জন্য ঠিকমতো বসতেও পারছি না, খুব ব্যথা করছে। তবুও কষ্ট করে বসে পড়লাম, চুপচাপ বসে রইলাম। আবার অনেক দিন পর ঈশিতার সাথে দেখা হলো। মনে পড়ে গেল সেই দিনটার কথা, যেদিন ঈশিতা কলেজের সবার সামনে আমাকে জুতা দিয়ে মেরেছিল। ওই দিন না ঈশিতার সাথে কলেজে গেলাম। সিঁড়ি দিয়ে ওঠার সময় ঈশিতার এক বান্ধবীর সাথে ধাক্কা লেগে গেল আমার। আমি মেয়েটিকে সরি বললাম। মেয়েটি আমাকে কিছু না বলেই চলে গেল। কিন্তু কোথা থেকে যেন ঈশিতা এসে আমাকে ওর পায়ের জুতো খুলে আমাকে মারতে লাগলো। ঈশিতা তার পায়ের হিলওয়ালা জুতাগুলো দিয়ে মারতে মারতে আমার শরীর রক্তাক্ত করে দেয়। কিন্তু আমি জায়গা থেকে সামান্য সরে দাঁড়াইনি। ওই সময় শুধু চোখ দিয়ে পানি ঝরিয়েছি।
ঈশিতার বান্ধবী এসে ঈশিতাকে বলল, ওর কোনো দোষ নেই, আসলে আমি অনেক তাড়াহুড়োতে ছিলাম, ভালোভাবে খেয়াল করিনি, তাই ধাক্কা লাগলো। আর জানি তো নিজে থেকে আমাকে ধাক্কা দেয়নি, তাহলে তুই ওকে শুধু শুধু শাস্তি দিচ্ছিস কেন ঈশিতা? আমি জানি ওই ছোট লোক নিজে থেকে তোকে ধাক্কা দিয়েছে দিয়েশা। ঈশিতার বান্ধবীর নাম দিশা। এই বলে আবার আমাকে মারতে থাকে। প্রায় আধ মরা হয়ে গিয়েছে ওই দিন। ওই সময় 16 দিন হসপিটালে থাকতে হয়েছে আমাকে, শুধুমাত্র একটা ভুলের জন্য। সবার সামনে আমাকে অপমানিত করলো, সবার সামনে আমাকে মারলো। কথাগুলো ভাবতে ভাবতে চোখে পানি চলে এসেছে। আমি কান্না করতেছি। ঈশিতা বুঝতে পেল, তাই আমি তাড়াতাড়ি করে চোখ মুছে নিলাম। এইসব কথা ভাবতে ভাবতে গাড়ি এসে থামলো ঈশিতাদের বাড়িতে। আমি দৌড়ে গেলাম আন্টির কাছে। আন্টি শুয়ে আছে, কীরকম শুকিয়ে গেছেন। মনে হয় ঠিকমতো খাওয়া দাওয়াও করে না, ঠিকমতো ঘুমায় না, ঠিকমতো ওষুধ খায় না। তারপর আমি গিয়ে আন্টির পাশে বসলাম এবং মাথায় হাত রাখলাম। আমার হাতের স্পর্শ পেয়ে আন্টি জেগে গেলেন এবং আমাকে দেখে আন্টি অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে। আন্টির চোখ ছলছল করছে। আমাকে আন্টি পাগলের মতো চুমু দিতে লাগলো। কেমন আছো আন্টি? আগে ভালো ছিলাম না রে, তুই এসে গেছিস, আমি এখন খুব ভালো আছি। কিন্তু তোর এই রকম অবস্থা কেন? কপালে কাটার দাগ, হাতেও অনেক বড় কাটার দাগ রয়েছে। ওইটা আন্টি তেমন কিছু না, সিঁড়ি গিয়ে নামতে গিয়ে পড়ে গিয়েছে, তাই একটু কেটে গিয়েছে। আমার কেন জানি বিশ্বাস হচ্ছে না তোর কথা, কেন যেন তোর কথা মানতে পারছি না। না আন্টি, ওই রকম কিছুই না। আচ্ছা তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোকে খাবার দিচ্ছি। আচ্ছা আন্টি। আমি চলে যেতে লাগলাম। আন্টি আবার আমাকে পিছন থেকে ডাক দিলেন। জি আন্টি, বলেন। এই দিকে আয় তো, তোকে জড়িয়ে ধরি না, অনেক দিন হয়েছে। আমি মুচকি হেসে আন্টির কাছে গেলাম। আন্টি আমাকে জড়িয়ে ধরলেন। ঠিক তখন আমি ব্যথায় আহ করে চিৎকার দিয়ে উঠলাম। আমার চিৎকার শুনে সবাই ভয় পেয়ে গেল। কি হয়েছে জনি? আন্টি, হঠাৎ পিঠে ভীষণ ব্যথা করে উঠল। কই দেখি। তারপর আমার পরনের টি শার্টটা উল্টিয়ে আন্টি বড়সড় একটা ধাক্কা খেলেন, এটা বুঝতে পারলাম। সাথে সাথে আঙ্কেল আর ঈশিতাও। কিন্তু কি এমন হয়েছে বুঝতে পারলাম না। সত্যি করে বল জনি, তোর কি হয়েছে? তুই আমাকে মিথ্যা কথা বললি কেন? আরে আন্টি, মিথ্যা বলবো কেন? আমি তো সত্যি বলতেছি। তুই সত্যি বলছিস তাই না? এক থাপ্পড় দিব। তোর পিঠে ওইটা কিসের দাগ? কই, কিসের দাগ? আমি আয়নার সামনে গিয়ে দেখতে লাগলাম। দেখে আমি নিজেই অনেক বড় ধাক্কা খেলাম। আমার পিঠের প্রায় অর্ধেকটা কাটা। তার মানে ওই অ্যাক্সিডেন্টেই এইরকম হয়েছে। কিভাবে বেঁচে গেলাম? আর এত বড় আঘাত হওয়ার পরেও বেঁচে গেলাম? জনি, তোকে আমার কসম, সত্যি করে বল কি হয়েছে? কি করি এখন? সত্যিটা তো বলতেই হবে। আসলে আন্টি, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই দিন বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় একটা গাড়ির সাথে ধাক্কা লাগে আমার। আমি এতদিন ধরে আমার কোনো বন্ধুর বাসায় না, বরং হসপিটালের কোমায় ছিলাম। আর আজকে 4 মাস পর জ্ঞান ফিরেছে। এইবার আন্টি হাউমাউ করে কাঁদতে শুরু করলো। আমি গিয়ে আন্টিকে সান্ত্বনা দিতে লাগলাম। কোনো মতে আন্টিকে ঠান্ডা করলাম। এরপর আন্টিকে বুঝিয়ে সুজিয়ে চলে আসলাম আমার রুমে। ফ্রেশ হতে গেলাম, ঠিকমতো ফ্রেশ হতেও পারছি না, তাই কোনো মতে ফ্রেশ হয়ে নিচে আসলাম খাওয়া দাওয়ার জন্য। আন্টি আমাকে নিজ হাতে খাইয়ে দিলেন। তবে একটা জিনিস খেয়াল করলাম, ঈশিতা আজকে আমার সাথেই এক টেবিলে বসে খেলো। অনেকটা খুশি হলাম। এরপর খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলাম। একটু ঘুমানোর চেষ্টাও করলাম, কিন্তু পিঠ ব্যথার জন্য ঘুমাতেও পারছি না। তবুও কোনো মতে চিত হয়ে শুয়ে পড়লাম। ভোরবেলায় ফজরের আজানে ঘুমটা ভেঙে গেল। বিছানা থেকে উঠতে অনেক কষ্ট হচ্ছে। শরীরটা এখন আগের মতোই ব্যথা করতেছে। অনেক কষ্ট করে উজু করে নামাজ পড়তে চলে গেলাম, কারণ এখানকার ব্যথা জাহান্নামের শাস্তি থেকে কোটি কোটি গুণ কম। এই সামান্য কষ্টের জন্য কপালে আখিরাতের চিরস্থায়ী সুখ থাকতেও পারে। অনেক কষ্ট করে নামাজ পড়ে বাড়িতে আসলাম। এখন একটু ভালো লাগতেছে, হালকা হালকা বাতাস বয়ে যাচ্ছে। আর অনেকদিন পর সকালের সূর্যটা দেখতে পাবো, কারণ হসপিটালে এতদিন কোমায় থাকায় বাইরের আলো আমার হৃদয় স্পর্শ করতে পারেনি।
তাই ছাদে চলে আসলাম। খেয়াল করলাম কেউ একজন ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে। একটু কাছে যেতেই বুঝতে পারলাম ঈশিতা। তারপর আমি গিয়ে ওর একটু পাশেই দাঁড়ালাম। ভাবলাম এই কয়দিনে হয়তো আমি তার হৃদয়ে একটু হলেও আমার জন্য জায়গা করতে পেরেছি। এদিকে কারো উপস্থিতি টের পেয়ে ঈশিতা আমার দিকে তাকালো, আর আমাকে দেখে বিরক্তিকর দৃষ্টি নিয়ে ঈশিতা আমার দিকে তাকায়। তুই এখানে কি করিস? তোকে বলছি না আমাকে ডিস্টার্ব করবি না। আহ, আসলে আমি বুঝতে পারিনি আপনি ছাদে আছেন, জানলে এখানে আসতাম না। জানলে আসতো না? এই বাড়িতে আবার কেন আসলি তুই? তোর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে? মরিস নাই কেন অ্যাক্সিডেন্টে? মরে আমাকে উদ্ধার করতি? যত সব ছোট লক্ষ্য থাকার। এই কথা বলে ঈশিতা চলে গেল। ঈশিতার কথাগুলো শুনে বুকের ভিতর ঘূর্ণিঝড় শুরু হলো। তাহলে কি আমি ভুল ভাবনা নিয়ে এতদিন বেঁচেছিলাম? মৃত্যুটাই আমার জন্য শ্রেয় ছিল। ভালোবাসার মানুষটি মরতে বলছে, তাহলে এই তুচ্ছ জীবন রেখে কী লাভ? শুধুমাত্র আত্মহত্যা করলে এই অবহেলা থেকে মুক্তি পেতে পারি, কিন্তু আত্মহত্যা যে মহাপাপ। আর এই কথা জেনে বেঁচে আছে পৃথিবীতে হাজারো জীবন্ত লাশ। চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরিয়ে পড়ছে। কেন জানি বাধা দিয়েও থামাতে পারছি না। বুকের ভিতর দিয়ে বয়ে যাওয়া কষ্টের ঢেউ। আর কত অবহেলা পেতে হবে জানি না, তবে একদিন এই অবহেলিত জনির কাছে ঈশিতাকে আসতেই হবে। সূর্যোদয়টা না দেখে চলে আসলাম। ইচ্ছে নেই সূর্যোদয় দেখার। তারপর নাস্তা করতে নিচে চলে আসলাম। জানি ঈশিতা আমার সাথে এক টেবিলে বসে নাস্তা করবে না, তবুও বসলাম। ঈশিতা আসলো আর আমাকে দেখেই আবার চলে গেল। ওই সময় কষ্ট পেয়েও পেলাম না, কারণ প্রিয় মানুষটির থেকে কষ্ট পাবো এই কথা যদি জেনে যাই তাহলে ওই রকম আঘাত করে না, তবে জখমটা রয়ে যায়। এরপর আমাকে আন্টি নিজ হাতে নাস্তা খাইয়ে দিলেন। এরপর আমি একটু রেস্ট নিয়ে ফার্মেসিতে গিয়ে 1 মাসের জন্য ওষুধ নিয়ে আসলাম। ধীরে ধীরে পিঠের ক্ষতটা ভালো হতে লাগলো। পিঠের ক্ষত ভালো হয়ে লাভ কি? বুকের ক্ষতটা তো তার চেয়ে 1000 গুণ বেশি, যা শুধু ঈশিতাই ভালো করতে পারবে, যার একমাত্র ওষুধ ঈশিতা। আজ 1 মাস পর আমি মোটামুটি সুস্থ, কিন্তু অবহেলাটা প্রতিদিন পেতেই হয়। এই কারণে না হয় অন্য কারণে। এখন থেকে আমি আঙ্কেলের অফিসে যাব। আঙ্কেল বারণ করেছে, তবুও ঘরে একা একা বসে থাকতে ভালো লাগে না। এর চেয়ে অফিসে গেলেই ভালো হয়। কিন্তু ঈশিতাও নাকি অফিসে যেতে চায়। তবে ভালোই হবে, কাজের ফাঁকে ফাঁকে ঈশিতাকে চুরি করে নিজের ইচ্ছা মতো দেখতে পাবো, এতেই অনেক। আজকে অফিসের প্রথম দিন। আমি আর ঈশিতা দুজন এক গাড়িতেই চলে উঠলাম, সাথে আঙ্কেলও ছিল। আজ থেকে অফিসের নতুন এমডি হচ্ছে ঈশিতা, আর আমাকে একটা ডেস্ক দেখিয়ে দিলেন। আমার জন্য কাজটা নির্ধারিত নয়, আমার কাছে ভালো লাগলে কাজ করতে পারবো, না হয় অফিসে বসে থাকতে পারবো। প্রথম দিন সবার সাথে পরিচয় হয়ে নিলাম, আর একজনকে বন্ধুও বানিয়ে নিলাম। তার নাম হচ্ছে রাকিব, আমার সমবয়সী রাকিব। আর আমার পাশের ডেস্কেই রাকিব বসে। আমরা সমবয়সী হওয়ার কারণে একজন আরেকজনকে তুই করে বলি। প্রথম দিন সব কিছু বুঝে নিতে নিতে সময় কেটে গেল। পরদিন সকালবেলা নাস্তা করে অফিসে চলে আসলাম। ঈশিতাও আমার সাথেই গাড়িতে করে এসেছে। আমি গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে ঈশিতার দিকে তাকিয়ে থাকি। মেয়েটাকে দেখতে কতটা নিষ্পাপ লাগে। কেউ দেখলে বিশ্বাসই করবে না যে মেয়েটা এত নিষ্ঠুর। তবে ঈশিতা আমার জন্য নিষ্ঠুর না। ঈশিতা আমার জন্য আমার রাজ্যের রানী। এইদিকে আমি আমার ডেস্কে বসে আছি, এমন সময় পিয়ন এসে বলল ঈশিতা নাকি আমাকে ডাকছে। তাই গেলাম ওর কেবিনে। আসতে পারে ঈশিতা? ওই ছোট লোক, ওইটা অফিস, বাড়ি না। আর তোর সাহস কি করে হয় আমার নাম ধরে ডাকিস? সরি ম্যাম, বলেন কি করতে হবে? মনে থাকে যেন। এখন এই ফাইলটা রেডি করে নিয়ে আয়। জি ম্যাম। প্রায় 1.5 ঘন্টা পর ফাইলটা রেডি করতে পারলাম। এইবার ঈশিতার কাছে নিতে হবে। মে আই কাম ইন ম্যাম? ইয়েস কাম। এই যে ম্যাম, ফাইলটা রেডি। আমার হাত থেকে ফাইলটা নিয়ে ঈশিতা দেখতে লাগলো, আর তখনই হঠাৎ করে ঈশিতা ফাইলটা আমার দিকে ছুঁড়ে মারলো আর বলতে লাগলো, ছোট লোকের বাচ্চা সামান্য একটা ফাইল ঠিক করে তৈরি করতে পারে না, আর আসছে অফিসে কাজ করতে। ফাইলটা এসে আমার কপালের আগের ক্ষতটায় লাগে। ফাইলটার কোনা লাগায় ক্ষতটা ফেটে টপ টপ করে রক্ত ঝরতে লাগে। ভীষণ ব্যথা করতে লাগলো। আমি তবুও চুপচাপ দাঁড়িয়ে রইলাম।
দাঁড়িয়ে আছিস কেন? যা ফাইলটা 20 মিনিটের মধ্যে ঠিক করে আনবি, না হয় তোর কপালে খারাপই আছে। আমি ফাইলটা ফ্লোর থেকে তুলে নিজের ডেস্কে চলে আসলাম। রক্ত এখনও ঝরতে থাকে। বিষয়টা রাকিব ঠিকই বুঝতে পারে, তাই রাকিব আমার জন্য অফিসে রাখা মেডিসিনের ফার্স্ট বক্সটা নিয়ে আনলো আর ধীরে ধীরে ক্ষতটা পরিষ্কার করতে লাগলো। ওর হাতটা আমার ক্ষততে লাগতেই ব্যথায় চিৎকার দিয়ে উঠলাম। ভীষণ ব্যথা করতেছে। এরপর রাকিব ধীরে ধীরে আমার মাথা ভালোভাবে ব্যান্ডেজ করে দিল। এরপর রাকিব চুপি চুপি ফাইলটা আবার ঠিক করে দিল। আমি গিয়ে ফাইলটা ঈশিতাকে দিয়ে চলে আসলাম। এরপর অফিস শেষ করে আবার ঈশিতাকে নিয়ে বাসায় চলে আসলাম। আর বাসায় ঢোকার সময় আমার মাথায় ব্যান্ডেজ দেখে আন্টি আমার কাছে দৌড়ে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে জনি, মাথার ব্যান্ডেজ কেন? ও কিছু না আন্টি, গাড়িতে ওঠার সময় গাড়ির সাথে ধাক্কা লেগে হালকা কেটে যায়, দেখবা আবার ঠিক হয়ে যাবে। এই কথা বলে রুমে চলে এসে ফ্রেশ হয়ে নিলাম। এরপর রাতের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। এদিকে ঘুম ভাঙে প্রায় সকাল 9টায়। কি ব্যাপার, কোনোদিন তো এত দেরি করে ঘুম ভাঙে না। শোয়া থেকে উঠতে চেষ্টা করলাম কিন্তু উঠতে পারছি না। পুরো শরীর কিরকম যেন ভার হয়ে আছে আর আগুনের মতো পুড়ে যাচ্ছে। হঠাৎ করে আবার জ্বর এলো কেন? কালকের ঘটনা মনে পড়ে গেল। কপালে হাত দিয়ে দেখি কে যেন জলপট্টি দিয়ে রেখেছে। এরপর অনেক চেষ্টা করে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। আজকের অফিসে যাওয়া হবে না, অনেক লেট হয়ে গিয়েছে। একটা জিনিস বুঝতে পারলাম না, আমার মাথায় জলপট্টি দিল কে? মনে হয় আন্টি ছাড়া আর কেউ হতেই পারে না। আন্টির কথা ভাবতেই আমার রুমে এসে হাজির হয়ে গেলেন। এখন কেমন আছিস বাবা? জ্বরটা কমেছে? হ্যাঁ আন্টি, এখন একটু সুস্থ আছি, আর জ্বরটাও একটু কমেছে। আমি তোর জন্য নাস্তা নিয়ে এসেছি, হা কর, আমি খাইয়ে দেই। এরপর আন্টি আমাকে খাওয়াতে লাগলেন। আমি চুপচাপ খেয়ে নিচ্ছি। আচ্ছা আন্টি, আমার মাথায় জলপট্টি দিল কে? আমি দিয়েছি। আচ্ছা, কালকে কি হয়েছে সত্যি বল। গাড়ির সাথে হালকা ধাক্কা লাগলে তো এই রকম আঘাত হয় না। আবার রাতে জ্বর এসেছে, সত্যি করে বল, কিন্তু আমার সাথে মিথ্যা বলবি না। না আন্টি, সত্যি সেই রকম কিছু না। আবার মিথ্যা কথা বলছিস? আমি কিন্তু সব বুঝি। ঈশিতা এই রকম করেছে তাই না? সত্যি কথা বলবি কিন্তু। আসলে জানাটা কি বেশি জরুরি? বেশি জরুরি, বল আমাকে। এরপর অনিচ্ছা সত্ত্বেও আন্টিকে সব বলতে হলো। আমার কথা শুনে আন্টির মুখটা কালো হয়ে গেল। আমার মাথার ব্যান্ডেজটা খুলে আন্টি দেখতে লাগলেন। এরপর আন্টি কিছু না বলে আমাকে ওষুধ খাইয়ে দিয়ে চলে গেলেন। আমিও চুপচাপ শুয়ে পড়লাম। অনেকদিন কলেজে যাওয়া হয় নাই, আবার সামনের মাসে পরীক্ষা। আমার ওইরকম ভালোভাবে প্রস্তুতিও নাই। কালকে কলেজে যেতে হবে, এই ভেবে দিনটা কেটে যায়। জ্বরটাও একটু কমেছে, তাই সকালে নাস্তা করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে। হঠাৎ আমার গাড়ির সামনে একটা মেয়ে এসে পড়ল। আমি তাড়াতাড়ি ব্রেক করলাম, তবুও গাড়ির সাথে হালকা ধাক্কা লাগে মেয়েটার। আমি তাড়াতাড়ি গাড়ি বন্ধ করে গাড়ি থেকে নেমে পড়লাম। এরপর মেয়েটিকে তুলতে গেলাম। আরে, এইটা তো ঈশিতার ফ্রেন্ড দিশা। আমি তাড়াতাড়ি হাতটা বাড়িয়ে দিলাম দিশার দিকে। উঠে এসো দিশা। এরপর আমি ধীরে ধীরে দিশাকে তুলতে লাগলাম। গাড়ির সাথে ধাক্কা লাগার কারণে মেয়েটা পায়ে ব্যথা পেয়েছে, উঠে দাঁড়াতে কষ্ট হচ্ছে। তোমার কি হাঁটতে কষ্ট হচ্ছে? না, তেমন কিছু না, ঠিক হয়ে যাবে। আচ্ছা এখন ছাড়ো, আমি যেতে পারবো। আচ্ছা। তারপর আমি দিশাকে ছেড়ে দিলাম। ও ধীরে ধীরে হাঁটার চেষ্টা করতে লাগলো, কিন্তু পায়ের ব্যথার কারণে পারছে না। দিশা পড়ে যেতে লাগলো, তাই আমি তাড়াতাড়ি দিশাকে আবার ধরে ফেললাম। চলো, আমি তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। না, তার আর দরকার হবে না, আমি যেতে পারবো। চুপ, সেই তখন থেকে যেতে পারবো বলেই যাচ্ছ। কই, একটুও তো সামনে যেতে পারছো না। তো আমি এখন কিভাবে যাব? আচ্ছা দাঁড়াও, কি করব ঠিক বুঝতে পারছি না। মেয়েটা ঠিকমতো হাঁটতেও পারছে না, তাই কোনো কিছু না ভেবে দিশাকে কোলে তুলে নিলাম। এরকম কিছু একটা করব দিশা ভাবতেও পারেনি। আমার দিকে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে আছে। আমি আর কিছু না বলে দিশাকে গাড়িতে উঠিয়ে নিলাম।
আসলে আমার কোনো ইচ্ছা ছিল না দিশাকে কোলে নেওয়ার, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে করতে হলো। এরপর দিশাকে একটা হসপিটালে নিয়ে আসলাম। ডক্টর দেখাতে হবে, না হয় পরে আবার সমস্যা হতে পারে। গাড়ি থেকে হসপিটালের ভিতর কোলে করে নেওয়া লাগলো। এরপর ডক্টরকে দেখিয়ে নিলাম। আঘাতটা একটু বেশিই লেগেছে, তবে কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। ডক্টর কিছু ওষুধ লিখে দিলেন। ওষুধগুলো কিনে দিশাকে নিয়ে আবার গাড়িতে চলে এলাম। দিশা, কোথায় যাবে এখন? কলেজে নাকি বাড়িতে? কলেজে চলো। ঠিকমতো হাঁটতে পারবে তো? সমস্যা হলে বলো, আমি তোমাকে বাড়িতে দিয়ে আসবো। হাঁটতে পারবো, সমস্যা হবে না আমার। কলেজে চলো। এরপর আর কিছু না বলে গাড়ি চালাতে লাগলাম। গাড়ি চালানোর সময় খেয়াল করলাম দিশা আমার দিকে বারবার আর চোখে তাকিয়ে রয়েছে। আমি কিছু বললাম না, কলেজে চলে আসলাম। অনেক দিন পর কলেজে আসলাম। দিশা গাড়ি থেকে নেমে হাঁটতে লাগলো, কিন্তু হাঁটতে পারছে না। তাই আমি গিয়ে দিশার হাতটা ধরে ফেললাম। এরপর ধীরে ধীরে ওকে নিয়ে যেতে লাগলাম। কলেজের সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। আমি ওইদিকে পাত্তা না দিয়ে দিশাকে নিয়ে ক্লাসে চলে আসলাম। এরপর মেয়েটাকে আমার পাশেই বসালাম, কারণ মেয়েটা এখন আমার দায়িত্বে। আমার জন্য মেয়েটার এই অবস্থা হয়েছে। কিন্তু মেয়েটা ওই সময় এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিল? দিশা, ওই সময় এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিলে? কলেজে যাচ্ছিলাম, আসলে একটা কাজ ছিল। ও, আচ্ছা জনি, একটা কথা বলো তো, সত্যি করে বলবা। বলো, কি শুনতে চাও? এতদিন কই ছিলে তুমি? আর শরীরের কি অবস্থা করেছো? ঠিকমতো খাও না নাকি? সবসময় সবার কাছ থেকে এই প্রশ্নটা এড়িয়ে যেতে চাই, কিন্তু পারি না। প্রশ্নটার সম্মুখীন হতে হয়। না, তেমন কিছু না। সত্যি করে বলবা কিন্তু। আমি জানি তুমি মিথ্যে কথা বলছো। যেদিন থেকে তুমি কলেজে আসোনি সেদিন থেকে ঈশিত তাও আসে না। সমস্যা কি বলো তো? মানে সেই রকম কিছু না, শুধু একটু প্রবলেম হয়েছে। প্রবলেমটা কি? বন্ধু ভেবে বলতে পারো। আসলে দিশা, ওই দিন আমি ঈশিতার কথা রাখতে গিয়ে তাদের বাড়ি থেকে বের হয়ে যাই। ঠিক ওই দিন আমার রোড অ্যাক্সিডেন্ট হয়। প্রায় 4 মাস পর আমার জ্ঞান ফিরে। ডক্টরের কাছ থেকে জানতে পারি আমি 4 মাস কোমায় ছিলাম। চিকিৎসার ব্যাপারটা হলো, ওই হাসপাতালে নাকি একটা ফান্ড আছে। যে রোগীর আত্মীয় বা কাছের কেউ যদি না থাকে, তাহলে তাদের হাসপাতালের ওই ফান্ড থেকে চিকিৎসা করা হয়। আমার চিকিৎসাটাও ওই ফান্ডের সাহায্যে হয়েছে। এরপর যখন জ্ঞান ফিরে আসে, তখন কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারিনি। ভাগ্যবশত আবার ঈশিতাদের বাড়িতেই আসতে হলো। যখন ঈশিতাদের বাড়ি ফিরে এলাম, ভাবলাম এই কয়দিনে হয়তো আমার জন্য ঈশিতার মনে একটু হলেও মায়া জন্মাবে। কিন্তু তার হলো কই? সেই আগের মতোই ঈশিতার কাছ থেকে অবহেলা পেলাম। কথাগুলো বলে একটা দীর্ঘ শ্বাস ফেললাম। দিশার দিকে তাকিয়ে দেখি তার মুখটা মলিন হয়ে আছে। বুঝতে পারলাম আমার কথা শুনে হয়তো একটু কষ্ট পেয়েছে। আচ্ছা জানি, ঈশিতা তোমাকে এত কষ্ট দেয়, এত অবহেলা করে, এত অপমান করে, তবুও তুমি কিছু বলো না কেন? ভালোবাসি, তাই কিছু বলতে পারি না। ঈশিতার ভালোবাসা না পেলে কি হবে? তার দেওয়া অবহেলাগুলো উপহার হিসেবে গ্রহণ করি। বুঝলাম। ঈশিতাকে ভালোবেসে তুমি অনেক কষ্ট পাচ্ছ, কিন্তু তোমাকে ভালোবেসে আরেকজন কষ্ট পাচ্ছে, না পারছে তোমাকে তার মনের কথা বলতে, আর না পারছে ভুলে যেতে। মানে কি? তোমার কথার কিছুই বুঝলাম না। না, কিছুই না। এইভাবে কথায় কথায় ক্লাসগুলো শেষ হয়ে যায়। এরপর দিশাকে ওদের বাড়িতে পৌঁছে দিয়ে আমিও বাসায় চলে আসি। এরপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম প্রায় সন্ধ্যার দিকে। অতবার ফ্রেশ হয়ে নিচে এসে আন্টির রুমে গেলাম। আন্টি, আসবো? বাবা আয়, কিছু বলবি? আন্টি, বলবো। আঙ্কেলকে বলে দিও আমি এই কয়দিন অফিসে যেতে পারবো না, সামনে পরীক্ষা আছে। আচ্ছা, বলবো। আন্টি, ঈশিতা কোথায়? ওর রুমে নাকি? না, ঈশিতা এখনো অফিস থেকে আসে নাই। মানে কি বলো কি? প্রায় রাত হয়ে এলো, কিন্তু এখন ঈশিতা বাড়িতে আসলো না? অফিস তো সেই কখন শেষ হয়ে যায়। কি জানি বাবা, মেয়েটা আজকে এত দেরি করছে কেন? আমার খুব চিন্তা হচ্ছে। আচ্ছা দাঁড়াও, আমি খবর নিচ্ছি। এরপর আমি রুমে এসে রাকিবকে ফোন দিলাম। হ্যালো,
কেমন আছিস দোস্ত? এই তো ভালো। তুই কেমন আছিস? আমিও ভালো আছি। আচ্ছা দোস্ত, অফিস কি ছুটি? অফিস তো সেই কখন শেষ হয়ে গেছে। কেন রে, কি হয়েছে? আরে ঈশিতা এখনো বাড়িতে ফিরে নাই। বলিস কি? দেখ, ম্যাম হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত আছে। আচ্ছা দোস্ত, তাহলে রাখি, তোর সাথে আবার পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস। এই বলে কলটা কেটে দিলাম। কি করি এখন? ঈশিতার নাম্বারটা বউ দিয়ে সেভ করা আছে, কিন্তু কোনো দিন ফোন দেওয়া হয়নি। তারপর আর কোনো কিছু চিন্তা না করে ফোন দিলাম, কিন্তু ফোনটা তুলছে না। এইভাবে 6 বার ফোন দিলাম, তবুও ফোনটা ধরলো না। আমার চিন্তা আরও বেড়ে গেল, তাই আবার ফোন দিলাম। এইবার ঈশিতা কলটা ধরলো। ওই ছোট লোকের বাচ্চা, বারবার ফোন দিস কেন? আপনি কোথায়? তাড়াতাড়ি বাড়িতে আসেন, আন্টি আপনার জন্য চিন্তা করছে। তোকে বলতে যাব কেন? আমি আমার বয়ফ্রেন্ডের সাথে আছি, আর ডিস্টার্ব করবি না আমাকে, যত সব ছোট লোক কোথাকার। ঈশিতার কথা শুনে আমার পায়ের নিচের মাটিগুলো সরে গেল। ঈশিতার বয়ফ্রেন্ড আছে ভাবতেই চোখ দুটো ভিজে গেল, বুক ফেটে কান্না আসছে। আমার ভালোবাসা কখনো ঈশিতা বুঝলো না, শুধু অবহেলাই করে গেল। তবে কি ঈশিতাকে আমার নিজের করে আর কখনোই পাবো না? কখনো কেউ ও আমার ভালোবাসাটা বোঝারও চেষ্টা করবে না? অনেক কান্না করলাম। ভালোবাসার মানুষের অবহেলা মৃত্যুর সমান। কান্না করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি ঠিক মনে নেই। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। বারবার শুধু ঈশিতার কথাগুলো মনে পড়ছে। তবে কি চিরতরে হারাতে হবে ঈশিতাকে? আর যেইভাবে অবহেলা করছে তাতে ঈশিতা না থাকাও ভালো। কিন্তু প্রিয় মানুষটির কাছে থেকে অবহেলা করলে তা না পাওয়ার চেয়েও ভালো। কিন্তু আমি যে এত অবহেলা আর নিতে পারছি না। কিন্তু একদিন ওর অবহেলাগুলো খুব মিস করব। আমাকেও কিছু একটা করতে হবে, এমন কিছু করব যাতে ঈশিতা নিজেই আমার কাছে আসে। নাস্তা করে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। এরপর গাড়ি নিয়ে কলেজে চলে আসলাম। মনে পড়ে যায় সেই দিনগুলো যখন আমি আর ঈশিতা একসাথে কলেজে আসতাম। আমি সবসময় ক্লাসে চুপটি মেরে বসে থাকতাম, আর ঈশিতা ওর ফ্রেন্ডদের সাথে কত মজা করত। আমি গাড়ি পার্ক করে ক্লাসে চলে আসলাম। বসে আছি নিজের বেঞ্চে। হঠাৎ কোথা থেকে একটা মেয়ে এসে আমার পাশে বসে পড়ল। আরে দিশা, তুমি? হ্যাঁ আমি। কেমন আছো? এই তো ভালোই, তুমি? আমিও ভালো আছি। দিশা, একটা কথা ছিল। বলো, সমস্যা নেই। সত্যি কথা বলতে হবে কিন্তু। আরে বাবা, সত্যিই বলবো। আচ্ছা, ঈশিতার কি কোনো বয়ফ্রেন্ড আছে, তুমি কি জানো? না তো, আমার জানা মতে তো কেউ নেই। কেন, কি হয়েছে বলো তো? না, তেমন কিছুই না। বুঝলাম, তেমন কিছু না। তবুও বলো তুমি। আসলে ঈশিতা আমাকে কালকে বলল ওর নাকি বয়ফ্রেন্ড আছে। আরে বলো কি? আমাকে তো কখনো বলনি। আর তুমি থাকতে অন্য কোনো ছেলে কেন থাকবে? তুমি না ওর স্বামী? মুচকি হেসে বললাম, দিশা তুমি তো জানো আমি শুধু ওর নামে স্বামী, অধিকারে না। জনি, তোমাকে একটা কথা বলবো, রাখবে আমার কথা? আচ্ছা বলো, কি করতে হবে? না, আগে আমাকে কথা দিতে হবে। আচ্ছা দিলাম, এখন তো বলো। চলো না, আমরা আজকে ক্লাস না করে করবো। অনেক হলো, যাই না, চলো না প্লিজ। কিন্তু ক্লাস? তুমি কিন্তু কথা দিয়েছো, যেতে তো হবেই। কি আর করা যায়, কথা যখন দিয়ে দিয়েছি তাহলে কথা মতো কাজ তো করতেই হবে। এরপর গাড়ি নিয়ে আমি আর দিশা বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য নদীর পাড়ে যাব। এরপর আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম। বসে আছি নদীর পাড়ে একটা গাছের নিচে। কি সুন্দর প্রকৃতি, যার বর্ণনা দিয়ে শেষ করা যায় না। দিগন্ত বিস্তৃত নদী, নদীর ওপারে সারি সারি গাছ, চারদিকে হালকা রোদের তাপ, আর দক্ষিণের বাতাস এসে মনে দোলা দিয়ে যাচ্ছে। সব মিলিয়ে একটা মনোমুগ্ধকর পরিবেশ। এই জনি, কি ভাবো? এই যে কত সুন্দর প্রকৃতি, দিগন্ত বিস্তৃত নদী। এরপরে আমরা দুইজন পাশাপাশি একটা গাছের নিচে বসে আছি। এই সময়টা আরো সুন্দর হয় যখন প্রিয় মানুষটি পাশে থাকে। কিছু বললাম না, চুপ করে বসে রইলাম।
কি হয়েছে? বসে আছো যে, কথা বলো না কেন? না, এমনিতেই। আচ্ছা, তুমি কি এখনো ঈশিতাকে ভালোবাসো? হুম, বাসি তো, আগের মতোই ভালোবাসি। তুমি কাকে ভালোবাসো বললে না যে? হুম, আমিও একজনকে খুব ভালোবাসি, তবে বলতে পারছি না, কারণ ওর যে এখন বউ আছে। ও মা, বলো কি? তাহলে কে এসে? আচ্ছা দাঁড়াও। এই কথা বলে দিশা তার ব্যাগ থেকে একটা গোলাপ ফুল বের করলো এবং আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়লো। হবে কি তুমি আমার রাত জাগার কারণ? হবে কি তুমি আমার স্বপ্ন দেখার কারণ? জানো, তোমাকে আমি সেই ছোট থেকেই ভালোবাসতাম। যেদিন ঈশিতার সাথে তোমাকে প্রথম দেখেছি, সেই দিন থেকেই তোমাকে ভালোবেসে ফেলেছি। শুধুমাত্র ঈশিতার জন্য কোনো দিন বলে উঠতে পারিনি, প্লিজ ফিরিয়ে দিও না, খুব ভালোবাসি তোমাকে। জানো, ঈশিতা যেই দিন তোমাকে কলেজে সবার সামনে অপমান করলো, সেই দিন আমি মুখ বুজে কান্না করতাম। ঈশিতা তো তোমাকে আর ভালোবাসে না, আর ওর বয়ফ্রেন্ডও আছে, তাহলে আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। আমি মুচকি হেসে দিশাকে নিচু থেকে উঠিয়ে পাশে বসালাম, প্লাস ফুলটাও নিলাম। দিশা, তুমি তো জানো আমি ঈশিতাকে ভালোবাসি, আর যদি ভালো না বাসতাম তাহলে এত অবহেলা কষ্টের মাঝে ওর কাছে পড়ে থাকতাম না। আর তোমার এগুলো ভালোবাসা না, সব হচ্ছে আবেগ। দেখবে সব আগের মতো ঠিক হয়ে যাবে, আর দেখবে আমার থেকে আরও 1000 গুণ ভালো ছেলে আসবে। হুম, 1000 গুণ ভালো আসবে, কিন্তু তোমার মতো না। প্লিজ ফিরিয়ে দিও না, তোমাকে না পেলে আমি কিন্তু আত্মহত্যা করব। আরে কান্না করছো কেন? আর আত্মহত্যা করতে হবে না, শোনো, তবে আমাকে কিছুদিন সময় দিতে হবে। তুমি তো জানো আমি কত ডিফারেন্সের মধ্যে আছি, আমাকে কিছুদিন সময় দিতে হবে। এই কথা বলার সাথে সাথেই মেয়েটা আমাকে জড়িয়ে ধরলো। আমি শুধু মুচকি হাসলাম আর ওর মাথায় হাত রাখলাম। বুঝলাম না, আমি তো এখনো হ্যাঁ বলিনি, এতেই এত খুশি। মেয়েটা খুব ইমোশনাল। এরপর আমার থেকে দিশাকে ছাড়িয়ে দিলাম। আচ্ছা দিশা, তুমি কি আমাকে পাবে? আমার তো মনে হয় আমাদের ভালোবাসা পূর্ণতা পাবে না। সব ভালোবাসা কি পূর্ণতা পায়? কিছু কিছু ভালোবাসা অসম্পূর্ণই রয়ে যায়। আমাদেরটাও না হয় অপূর্ণ থাকবে। আর আমার পাগলটাকে না সারা জীবন দূর থেকেই ভালোবেসে যাব। তবে যেই কয়দিন আছি তোমার সাথেই থাকতে চাই। হুম, বুঝলাম। আচ্ছা দিশা, আমাকে এখন উঠতে হবে। চলো। এরপর আমি দিশাকে ওদের বাড়িতে পৌঁছে দিলাম। আমি কিন্তু তোমার উত্তরের অপেক্ষাতেই আছি, তবে উত্তরটা কিন্তু হ্যাঁ হতে হবে। ওকে, বাই, সি ইউ টুমরো। ওকে, বাই। এরপর আমি বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে দুপুরের খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছে না। কি করব ঠিক বুঝতেও পারছি না। একদিকে ঈশিতাকে ভুলতে পারবো না, অন্যদিকে দিশাকেও কষ্ট দিতে পারবো না। চরম একটা পরীক্ষার সম্মুখীন হলাম। ঈশিতাকে ভুলতে পারবো না, আর দিশাকে কষ্ট দিতে পারবো না, কারণ প্রিয় মানুষটি অবহেলা করলে তা কত কষ্টের আমি বুঝি। কিন্তু আমি তো ঈশিতাকে ছাড়তে পারবো না, আবার দিশাকেও কষ্ট দিতে পারবো না। উফ, ঘুম আসছেই না, তাই উঠে গেলাম। প্লাস ধীরে ধীরে ঈশিতার রুমের দিকে এগোতে লাগলাম। ওর রুমের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু নক করতে ভয় করছে, বাট তবুও করলাম। ঈশিতা, আসবো? আয়। আর আমার নাম ধরে আর কখনো ডাকবি না। আজকে মনটা একটু ভালো আছে, তাই এইরকম ব্যবহার করছি। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু তোর অবস্থা খারাপ করে দিব। আমি দরজায় এসে ভাবতে লাগলাম, আমাকে অবহেলা করে ওর মনটা ভালো আছে। আসলে এই পৃথিবীর মানুষগুলো বড়ই আজব। ওই কি হয়েছে? দাঁড়িয়ে আছিস কেন? আর কি বলবি তাড়াতাড়ি বল। না মানে একটা কথা ছিল, যদি কিছু মনে না করেন তাহলে বলতে পারি। এত ন্যাকামো না করে কি বলবি বল। আপনি কেন এরকম করেন আমার সাথে? আমি তো আপনার স্বামী, আমার দোষটা কি? আর কি কারণে আমাকে প্রতিনিয়ত অবহেলা করে যাচ্ছেন? কেন বারবার কষ্ট দিচ্ছেন আমাকে? আর কোন পাপের শাস্তি দিচ্ছেন আমাকে বলবেন একটু? আমি তোর এত প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। আর তোকে আমি আগেই বলেছি আমি তোকে ভালোবাসি না। তোকে দেখলে আমার ঘৃণা হয়। এই বাড়িতে শুধু
আব্বু আম্মুর জন্য তোকে রেখেছি। যেইভাবে আছিস সেইভাবেই থাক, আমার কাছে স্বামীর অধিকার নিয়ে আসবি না। এখন আমার রুম থেকে চলে যা, আমাকে আর ডিস্টার্ব করবি না। যত সব ছোট লোক আসছে আমার কাছে ভালোবাসা পেতে। আমি চলে যাচ্ছি, তবে এই রুম থেকে নয়, এই বাড়ি থেকে একদিন চলে যাব, চিরতরের জন্য চলে যাব। কোনো ছোট লোক আর আপনার কাছে আসবে না স্বামীর অধিকার চাইতে, কেউ আর বলবে না ভালোবাসি আপনাকে। কথাগুলো বলে চোখের পানি মুছতে মুছতে চলে আসলাম। এরপর আন্টির রুমে গেলাম। আন্টি, আসবো? বাবা আয়, কিছু বলবি? আন্টি, তোমার অনুমতি ছাড়া আমি এই কাজ করতে পারবো না। আচ্ছা বল কি কথা, আর অনুমতি তো অবশ্যই দিব। আসলে আন্টি, আমি আর ঈশিতার অবহেলা নিতে পারছি না। একটু মুক্তি পেতে চাই এই মায়াজাল থেকে, বাঁচতে চাই নিজের মতো করে, গড়তে চাই আমার একটা নিজস্ব পৃথিবী, যে পৃথিবীতে থাকবে না কোনো অবহেলা, থাকবে না প্রিয় মানুষটির দেওয়া কষ্ট। তাই আন্টি, আমি দেশের বাইরে যেতে চাই। তুমি প্লিজ না করো না, আমার সুখের কথা ভেবে অনুমতি দাও প্লিজ। আরে বোকা, দেশের বাইরে যাবি, সমস্যা কি তাতে? আমিও চাই না তুই আর কোনো কষ্ট পাস, তবে আমার প্রতিদিন যোগাযোগ রাখতে হবে। আমি তোর আঙ্কেলকে বলবো, তুই শুধু বল কখন যেতে চাস। এই তো পরশু, পারবো না এত অবহেলা নিতে। আর তোমাকে কি করে ভুলি বলো তো? আচ্ছা এখন গিয়ে শুয়ে থাক। ঈশিতাকে ছেড়ে কিভাবে থাকবো? কিন্তু ওর অবহেলাগুলো তো আর নিতে পারছি না। না পারছি ওর সাথে থাকতে, আর না পারছি ওকে ভুলে যেতে। আর দিশার সাথে রিলেশনে জড়িয়ে মেয়েটাকে শুধু শুধু কষ্ট দিতে চাই না। তবে আমার মনে হয় ওকে বুঝালে ও ঠিকই বুঝতে পারবে। আন্টির সাথে কথা শেষ করে নিজের রুমে চলে আসলাম। চলে যাব এই স্বার্থপর প্রিয় মানুষটির মায়াজাল ছেড়ে। তবে আমি কি ঈশিতাকে ছাড়া থাকতে পারবো? হয়তো কষ্ট হবে, কিন্তু আমাকে যে থাকতে হবে। ঈশিতার অবহেলাগুলো আর নিতে পারছি না। হয়তো প্রতিদিন ঈশিতার কথা ভেবে কান্না করব। কি পেলাম ঈশিতাকে ভালোবেসে? অন্যদিকে দিশাও নাকি আমাকেই ভালোবাসে, কিন্তু আমি তো দিশার ভালোবাসা চাই না। আমি চেয়েছি ঈশিতার ভালোবাসা, যা সেই ছোটবেলা থেকেই চেয়ে এসেছি। এরপর সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আজকে কলেজে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, তবুও দিশার জন্য যেতে হবে। কলেজে এসে ক্লাসে ঢুকে গেলাম, কিন্তু দিশাকে কোথাও দেখতে পেলাম না। ব্যাপারটা কি? মেয়েটা কোথায় গিয়েছে? ক্লাস প্রায় শুরু হয়ে যাবে, দিশা এখনও আসছে না। অনেকবার ফোনে ট্রাই করেছে, কিন্তু ফোন ধরছে না। তাই আমি ক্লাস থেকে বের হয়ে দিশাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ির সামনে গিয়ে দেখি গেটে তালা দেওয়া। কি আজব ব্যাপার, মেয়েটা কোথায় গেল? পাশের বাড়ির কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, কিন্তু কেউই জানে না কোথায় গিয়েছে। মেয়েটা যেখানেই যাক অ্যাটলিস্ট বলে তো যাবে। আমার মনে হয় দিশার ভালোবাসা মুখেই ছিল, অন্তরে না। কথাটা ভেবে বসকে একটা হাসি দিলাম। আসলে সব মেয়েরাই এক। ও ডোন্ট মাইন্ড আপুরা, মেয়েরা শুধু মুখেই ভালোবাসি বলে, কিন্তু হৃদয় থেকে কয়জনই বা বাসে। এরপর গাড়ি নিয়ে নদীর পাড়ে গেলাম। আর কখনো মন খারাপ হলে এখানে আসা হবে না। ঘন্টার পর ঘন্টা এখানে বসে সময় কাটানো হবে না। এই সব কিছু ছেড়ে চলে যেতে একদমই মন চাচ্ছে না, কিন্তু এত অবহেলা নিয়ে তো আর থাকা যায় না। নদীর পাড়ে কিছুক্ষণ বসে বাসায় আসলাম। অতবার ব্যাগপত্র সব গুছিয়ে নিতে হবে। নিজের প্রয়োজনীয় সব জিনিস নিলাম, সাথে ঈশিতার একটা ছবিও নিলাম। আসলে আমার কাছে ঈশিতার কোনো ছবি ছিল না, তার অজান্তে ওর রুম থেকে একটা ছবি চুরি করে নিয়েছি। এরপর রুমে এসে একটা চিঠি লিখলাম ঈশিতার জন্য। প্রায় দুপুর হয়ে এসেছে, তাই ফ্রেশ হয়ে নিলাম। এরপর আজানের সাথে সাথে মসজিদে গিয়ে নামাজ পড়ে আসলাম। বাড়িতে দুপুরের খাবার খেয়ে একটু ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠলাম প্রায় বিকেলবেলা। এরপর ফ্রেশ হয়ে চুপি চুপি ঈশিতার রুমে গেলাম। ভালোভাবে তাকিয়ে দেখি যে ঈশিতা এখনও আসে নাই। তাই ওর রুমে গিয়ে চিঠির উপরে একটা গোলাপ দিয়ে টেবিলে রেখে আসলাম। এরপর সব কিছু ভালোভাবে চেক করে নিলাম। রাকিবকে ফোন দিয়ে বললাম ফ্যান্টাসি কিচেনে আসার জন্য। আমি গিয়ে ওর জন্য অপেক্ষা করতে লাগলাম। আর এদিকে প্রায় আধা ঘন্টা পর রাকিব আসলো। কিরে, কেমন আছিস? তুই তো একটা কলও দিস না। আরে বলিস না বেটা, ঈশিতা ম্যাম সবসময় অফিস লেট করে ছুটি দেয় আর সব সময় কাজের উপরে রাখে।
জীবনটা তেজপাতা বানিয়ে ফেলছে। একটু অবাধ্য হওয়া যায় না। আবার অফিস শেষে বাসায় এসে রান্না করতে হয়। তুই তো জানিস আমরা কেউ নেই, সব কিছু নিজেকে করতে হয়। ধুর পাগল, কে বলেছে তোর কেউ নাই? আমি আছি তো সব সময়। আর আমাদের ভাবি কবে আসবে? ও মা, কে ভাবি? কিসের ভাবি? কার ভাবি? কোথা থেকে আসলো ভাবি? আমি তো জানতাম না। ভাব নিও না আমার সাথে। চুপি চুপি অনার্স শেষ বর্ষের একটা মেয়ের পিছু পিছু ঘোরো, কিন্তু মেয়েটা তোমাকে পাত্তা দেয় না। আর তুমি ভাবো আমি কিছুই বুঝি না। ওই ওই, তুই কেমনে জানলি? আমি তো তোকে বলি নে। তুই তো বলবি না সেটা আমি জানি, তাই আগে থেকে খবর নিয়ে রাখলাম। তা কি খাবি? অর্ডার কর, আজকে আমি তোকে খাওয়াবো। যা ইচ্ছা অর্ডার দে, সাথে আমার জন্যও দে। ওকে। এরপর আমরা খেয়ে নিলাম। আচ্ছা দোস্ত শোন, একটা কথা বলতেছি, যা যা বলবো মনোযোগ দিয়ে শুনবি। বল। আমি দেশের বাইরে যাচ্ছি, কবে ফিরবো তা জানি না। তুই সবসময় অফিসে ঈশিতার খেয়াল রাখবি, আমার সাথেও যোগাযোগ রাখবি। আর আমি কিন্তু একদিন না একদিন ফিরবো, তবে কখন তা আমি জানি না। তুই ঈশিতার উপর নজর রাখিস। আসলে মেয়েটা একটু অগোছালো আর অবুঝ। যদি ঈশিতার কিছু হয় তাহলে তোকে সব কিছুর জন্য জবাব দিতে হবে। তুই তো জানিস ওকে কতটা ভালোবাসি আমি, আর তোকে খুব মিস করবো দোস্ত। সত্যি কি চলে যাবি? আর না গেলে হয় না দোস্ত। এ পৃথিবীতে আমার মা বাবা আর আপন বলতে কেউ নেই। কিছুদিন আগে থেকে তোর সাথে পরিচয় হয়, তুই এতটা আপন হয়ে উঠবি ভাবতেই পারি নাই। নিয়তি চাইলে দেখা হবে। আর তোর ঈশিতাকে আমি দেখে রাখবো। নিজের যত্ন নিস দোস্ত। আরে পাগল, কান্না করছিস কেন? আমি তোর সাথে তো যোগাযোগ রাখবো। আচ্ছা দোস্ত শোন, আজকের মতো উঠলাম। ভালো থাকিস দোস্ত। তুইও, তোকে খুব মিস করবো। আমিও দোস্ত। এরপর চলে এলাম বাড়িতে। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। সেই পুরনো স্মৃতিগুলো ভেসে উঠে আসছে চোখের মাঝে। কত অবহেলা নিয়ে কাটিয়েছি দিনগুলো। হয়তো আমি চলে গেলে ওর কিছুই আসে যায় না। ঈশিতা তো আমাকে ভালোই বাসে না, তাহলে আমার অনুপস্থিতিতে ওর কিছুই আসবে যাবে না। এদিকে রাত প্রায় 12টা বাজে। আমি ঘুমিয়ে আছি। হঠাৎ মোবাইলের আওয়াজে ঘুম ভেঙে গেল। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখি দিশার নাম্বার, তাই তাড়াতাড়ি করে রিসিভ করলাম। হ্যালো দিশা, কোথায় ছিলে তুমি সারাদিন? কি হয়েছে দিশা? তুমি জানো আজকে কতবার তোমার নাম্বারে ট্রাই করেছি, কিন্তু তুমি ফোনটা রিসিভ করো নাই। কিন্তু কেন? আর কি হয়েছে, চুপ কেন? ওই পাশ থেকে ফুফিয়ে ফুফিয়ে কান্নার শব্দ আসছে। কি হয়েছে দিশা? উফ, চুপ করে আছো কেন? তোমার জন্য তোমাদের বাড়িতেও গিয়েছিলাম, কিন্তু দরজায় তালা দেওয়া। কোথায় ছিলে? তোমাকে উত্তরটা দেওয়াও হলো না। হঠাৎ মোবাইলটা কেটে গেল। বুঝলাম না মেয়েটা হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল। আবার ফোন দিয়ে কান্না করছে, কিন্তু কোনো কথা বলছে না। মেয়েটা এমন কেন করলো? এরপর আবার ঘুমিয়ে গেলাম। দিশা মেয়েটা কি আজব মানুষ, হঠাৎ করে কোথাও কোথাও উধাও হয়ে যায়, কিছুই বোঝে না। আবার এখন ফোন দিয়ে কোনো কথা না বলে কান্না করছে। মেয়েটার জন্য ভীষণ খারাপ লাগতেছে। কি এমন কারণ ছিল যেটার জন্য আমার থেকে দূরে চলে গেল? আর মেয়েটাও জানে না আমি দেশের বাইরে যাচ্ছি। এরপর মোবাইলটা অফ করে দিয়ে ঘুমিয়ে পড়লাম। কালকে সকাল 8:30 ফ্লাইট, তাই তাড়াতাড়ি উঠতে হবে। খুব সকালবেলায় ঘুম ভাঙলো আমার। আমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়তে চলে গেলাম। নামাজ পড়ে বাড়িতে ফিরে আসলাম। আন্টির রুমের পাশ দিয়ে উপরে যাওয়ার সময় আন্টি আমাকে ডাক দিলেন। আমি গিয়ে আন্টির পাশেই বসলাম। আন্টি এখনও নামাজের বিছানায় বসে আছে। আমি ওনার কাছে গিয়ে বসতেই আন্টি আলতো করে আমার কপালে একটা চুমু দিল। আমি মুচকি হেসে বললাম, আন্টি কিছু বলবে নাকি? বাবা, চলে তো যাচ্ছিস আমাদের ছেড়ে। শেষবারের মতো না হয় খাইয়ে দেই নিজ হাতে তোকে। আর কখনো সময় হবে কি না জানি না। কি রে, খাবি না? খাবো তো, তুমি নিয়ে আসো, আমি এখানেই আছি। এরপর আন্টি আমাকে নিজ হাতে খাইয়ে দিলেন। আমি চুপচাপ সবগুলো খেয়ে নিলাম। আর কখনো খাওয়া হবে কি না তা জানি না। খেয়ে চলে আসলাম। এরপর সব কিছু ভালোভাবে প্যাক করে নিলাম। প্রায় 7:30 বেজে গিয়েছে। আমি ধীরে ধীরে ঈশিতার রুমের দিকে গেলাম। অবাক হওয়ার বিষয় হলো ওর রুমের দরজাটা খোলা। আমি হালকা উকি দিলাম, ঘরে তো কেউ নাই। চিঠিটা এখনও টেবিল উপর পড়ে আছে। শেষবারের মতো ঈশিতাকে দেখাটাও আর হলো না। এরপর আমি ঈশিতার সাথে দেখা না দিয়ে
গাড়ি নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমার সাথে আন্টি আঙ্কেল যাচ্ছে আমাকে এগিয়ে দিতে। খেয়াল করলাম আন্টি পুরো রাস্তা মন খারাপ করে রেখেছে। গাড়ি এসে থামলো এয়ারপোর্টের সামনে। এরপর আমি আঙ্কেলের থেকে সব কিছু বুঝে নিলাম। আমি আসার সময় আন্টি অনেক কান্না করতে লাগলো। আন্টি, তুমি যদি এরকম কান্না করো তাহলে আমি কিভাবে যাব? এরপর আন্টি চোখের পানি মুছে নিলেন। আমি গিয়ে আন্টিকে বললাম, সময় মতো ওষুধ খাবে, নিজের যত্ন নেবে, আঙ্কেলকে দেখে রাখবে, আর আমি তোমার সাথে প্রতিদিন কথা বলবো, তবে ঈশিতা যেন না জানতে পারে। আমার কথা শুনে আন্টি শুধু মাথা নাড়ালো। এরপর আমি ওদের কাছ থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টে ঢুকে পড়লাম। আবার কখন দেখা হবে জানা নেই। নিজের অজান্তেই চোখ ভিজে আসলো। প্রিয় মানুষগুলো, প্রিয় দেশটি ছেড়ে চলে যেতে হবে বিদেশে। এরপর ঠিক সময়ে প্লেন টেক অফ করলো। তখন মন চাইছে প্লেনের জানালা ভেঙে নেমে যাই, কিন্তু তখন তো আর কোনো পথ খোলা ছিল না। এরপর তো তুমি সবই জানো আরপা, আমার ইংল্যান্ডে আসা, তোমার সাথে পরিচয় হওয়া, পরিচয় থেকে বন্ধুত্ব, আমাকে কতটা ভালোবাসো ঠিক অনুভব করতে পারছি না। হয়তো আমি ঈশিতাকে যতটুকু ভালোবাসি তার থেকেও বেশি ভালোবাসো, আবার এর থেকে কমও হতে পারে। তুমি জানো আরপা, আমার প্রতিটা মুহূর্তে ঈশিতার কথা মনে পড়তো। খেয়াল করে দেখলাম মেয়েটা কান্না করছে আমার কথাগুলো শুনে। ওকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। হঠাৎ অর্পা চোখ মুছে আমাকে হাসি মুখে বলল, কি হয়েছে? কেকটা কাটবে না, নাকি খালি পেটেই থাকতে হবে? নাও, তাড়াতাড়ি করো। এরপর আমি এই কেকটা কাটলাম আর বলতে লাগলাম, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ঈশিতা। এরপর কেকটা একটু অর্পাকে খাইয়ে দিলাম। আমি আর নিজেকে সামলাতে পারছি না, বুক ফেটে কান্না চলে আসছে। তাই আমি অর্পাকে ছাদে রেখেই নিচে চলে আসলাম। আজকে ঈশিতার জন্মদিন ছিল। এই দেশের মাটিতে প্রায় 5 বছর পার করে ফেললাম। প্রতি বছর ঈশিতার জন্মদিন পালন করতাম আমি। অর্পা মেয়েটা হচ্ছে আমার কলিগ, আমরা একই অফিসে কাজ করি। মেয়েটাও বাঙালি, আর অর্পা এই দেশে আসে ওর আব্বু আম্মুর কারণে। ওদের মধ্যে নাকি ভালো মিল নেই, সারাদিন নাকি ঝগড়া করে। তাই অর্পা রাগ করেই ওদের ছেড়ে এখানে চলে এসেছে। আর বাঙালি হওয়ায় মেয়েটার সাথে বন্ধুত্ব করে নিলাম। এরপর থেকে নাকি মেয়েটা আমাকে ভালোবেসে ফেলে। আমি জানি প্রিয় মানুষটাকে না পেলে কত কষ্টে থাকতে হয়। যদি আমার কোনো পিছুটা না থাকতো তাহলে আমি অর্পাকে আপন করে নিতাম। প্রতি বছর ঈশিতার জন্মদিন পালন করার সময় অর্পা আমার কাছ থেকে আমার আর ঈশিতার গল্পটা শুনতে চাইতো। তাই তো আমি আমার জীবনের সব ঘটনা খুলে বললাম ওকে। আর আমার কথাগুলো শুনে অর্পা একদম কান্নায় ভেঙে পড়ে। এরপর আমিও রুমে এসে অনেক কান্না করলাম। ঈশিতার সাথে দেখা হবে কিনা জানি না। এরপর দরজার ওপাশ থেকে অর্পা আমাকে ডাকতে লাগলো, এই জনি, দরজা খোলো। কি হয়েছে তোমার? ছাদ থেকে এভাবে চলে আসলে কেন? তাড়াতাড়ি দরজা খোলো বলছি। তোমার জন্য নিজ হাতে রান্না করে এনেছি, তুমি খাবে না? দরজা খোলো বলছি। আমি খাবো না অর্পা, আমার ক্ষুধা নেই, তুমি এখন যাও। ওই, তোকে বলছি না দরজা খুলতে? তাড়াতাড়ি দরজা খুলে দে, না হয় তোর মাথা ফাটাবো। আমি ভয়ে দরজাটা তাড়াতাড়ি খুলে দিলাম। কি মেরে বাবা, আমাকে সামান্য জিনিসের জন্য ঝাড়ি দেয়। ওই, তোমার সমস্যা কি? খাবে না কেন? তোমার জন্য এত কষ্ট করে রান্না করলাম, এখন তুমি কি চাও আমি এইগুলো ফেলে দেই? না, তার আর দরকার হবে না, তুমি খাবার দাও, আমি খেয়ে নিচ্ছি। জনি, একটা কথা বলে রাখবা প্লিজ। আরে বলো, সমস্যা নেই, আমি তোমার কথা রাখবো। আর বেস্ট ফ্রেন্ডের কথা কি ফেলে দেওয়া যায়? আমি তোমাকে খাইয়ে দিই প্লিজ, শুধু আজকের জন্য, আর কখনো তো সুযোগ হবে না, শুধু একবার প্লিজ। কি দিবে না? দাও, সমস্যা নেই। এরপর অর্পা আমাকে খাইয়ে দিল। মেয়েটা আমাকে এতটা ভালোবাসে আমি ভাবতেই পারিনি। অবাক হয়ে যাচ্ছি, শুধুমাত্র আন্টি ছাড়া আমাকে এরকম করে কেউ ভালোবাসেনি। আর আজকে এই অর্পা। অতবার খাওয়া শেষ করে উঠে আমি সোফায় বসে রইলাম। এরপর অর্পা এসে আমার পাশেই বসলো। জনি, একটা জিনিস চাইবো, দিবা? বলো, কি চাও? আমাকে একবার জড়িয়ে ধরবে প্লিজ, প্রেমিকা হিসেবে না, ফ্রেন্ড হিসেবে প্লিজ। তোমাকে তো আর আমি পাবো না, কিন্তু একটু জড়িয়ে ধরতে পারি। পারো। বলার সাথে সাথেই মেয়েটা এসে আমাকে জড়িয়ে ধরলো আর কান্না করতে লাগলো। আমি কিছুই বলছি না, আর কী বা বলবো? আমার কাছে কি কোনো উত্তর আছে? আমি শুধু অর্পার মাথায় হাত রাখলাম। মেয়েটা আমাকে কত ভালোবাসে,
কিন্তু আমি তো ওকে ভালোবাসতে পারবো না, কারণ আমি শুধু ঈশিতাকেই ভালোবাসি, আর কাউকে ঈশিতার স্থানটা দিতেও পারবো না। এরপর অর্পা আমাকে ছেড়ে দিয়ে কান্না করতে করতে চলে গেল। আমি আর কোনো কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। চিন্তা করলাম পরশু দেশে ফিরে যাব। অনেক তো হলো ভাবে, এখন থেকে না হয় আবার নতুন করে অবহেলা পেতে শুরু করব। তবুও মনের ভিতর কোনো শূন্যতা অনুভব হবে। এরপর সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, নাস্তা করে রেডি হয়ে অফিসে চলে আসলাম। আর সারাদিন অফিসের কাজ করে বাসায় আসলাম। অফিস থেকে আসার সময় অর্পাকে বলে দিলাম আমি কালকে বাংলাদেশে যাব। ও যদি যেতে চায় তাহলে আমার সাথে যেতে পারে। আমার কথা শুনে অর্পা খুশিতে রাজি হয়ে গেল। এরপর আমি সকালবেলায় সব কিছু গুছিয়ে নিলাম। তারপর অর্পাকে ওর অ্যাপার্টমেন্ট থেকে নিয়ে আসলাম। আর এদিকে এয়ারপোর্টে সব কিছু চেক শেষে আমি প্লেন এসে বসলাম। প্লেন তার যথাসময়ে চলতে শুরু করলো। প্রায় 4 ঘন্টা পর প্লেন এসে থামলো বাংলাদেশের এয়ারপোর্টে। নিজের দেশের মাটিতে পা ফেলতেই সব ক্লান্তি দূর হয়ে গেল। এরপর একটা গাড়ি নিয়ে আমি আর অর্পা বাসায় চলে আসলাম, সেই চিরচেনা বাড়িটায়। দরজায় দাঁড়িয়ে কলিং বেল চাপ দিলাম। একটু পর আন্টি এসে দরজা খুলে দিলেন আর আমাকে দেখে ভীষণ অবাক হলেন। খুশিতে আত্মহারা হয়ে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিলেন। আমি আন্টির সাথে কান্না করে দিলাম। প্রায় 4 বছর পর আবার আপন মানুষকে দেখতে পেলাম। কেমন আছো আন্টি? আগে ভালো ছিলাম না, তুই এসে গেছিস, এখন অনেকটা ভালো আছি। তুই কেমন আছিস? আমিও ভালো আছি। কি অবস্থা হয়েছে তোর? একদম শুকিয়ে গেছিস, ঠিকমতো খাবার খাস না। এতগুলো দিন পর আমাদের কথা মনে পড়লো। তোমাদের কথা তো ঠিকই মনে পড়ে। আন্টি, ঈশিতা কোথায়? কেমন আছে ঈশিতা? ঈশিতা ওর ঘরেই আছে। কেমন আছে তুই গিয়ে জিজ্ঞেস কর। আর সাথে মেয়েটাকে বাবা? ও আন্টি, তোমাকে তো পরিচয় করিয়ে দেই নাই। ও হচ্ছে অর্পা, আমার ফ্রেন্ড। আর অর্পা, উনি হচ্ছে ঈশিতার আম্মু। তোমাকে তো বলেছি। কেমন আছেন আন্টি? আলহামদুলিল্লাহ ভালোই আছি। তুমি কেমন আছো? জি আন্টি, আমিও ভালো আছি। আন্টি, আঙ্কেলকে তো দেখতে পাচ্ছি না। আঙ্কেল কোথায়? তোর আঙ্কেলকে অফিসের কাজে বাইরে গেছেন, আজকেই চলে আসবে। আর কতক্ষণ মেয়েটাকে বাইরে দাঁড় করিয়ে রাখবি? ভিতরে আয়। আন্টি। অর্পা, ভিতরে এসো। এরপর আমি আর অর্পা ভিতরে চলে গেলাম। অর্পাকে গেস্ট রুমটা দেখিয়ে দিলাম। তারপর আমি আমার রুমে চলে আসলাম। নিজের সেই রুমটাতে আবার অনেকগুলো দিন পর চলে আসলাম। কিন্তু অবাক হওয়ার বিষয়ে আমার রুমটা একদম গোছানো, সব কিছু পরিষ্কার। মনে হয় কেউ প্রতিদিন এসে পরিষ্কার করে যায়। এত কিছু না ভেবে আমি ফ্রেশ হতে চলে গেলাম। এরপর নিচে নাস্তা করতে চলে আসলাম, সাথে অর্পাকেও নিয়ে আসলাম। মেয়েটা হয়তো লজ্জায় কোনো কিছু বলতেও পারছে না। আন্টি আমাদেরকে নাস্তা দিলেন। আমি খেয়ে যাচ্ছি, কিন্তু গলা দিয়ে নামতেছে না। কারণ একটাই, ঈশিতা। আসার পর থেকে ঈশিতাকে দেখতেছি না। ব্যাপার কি? মেয়েটা কোথায় গেল? আন্টি, ঈশিতা কোথায়? নাস্তা করবে না নাকি? আসার পর থেকে তো একবারও দেখলাম না। কি জানি বাবা কি হয়েছে, তুই যাওয়ার পর থেকে মেয়েটা একদম বদলে গেছে। ঠিকমতো খায় না, ঠিকমতো ঘুমায় না, অফিসে এবং কলেজে কোথাও যায় না। দিন দিন কেমন মৃত্যুর মুখে চলে যাচ্ছে। আন্টির কথা শুনে বুকটা কেঁপে উঠল। কি হয়েছে ঈশিতার? তবে কি ওর কোনো ক্ষতি হয়েছে? কেন হঠাৎ করে এইভাবে বদলে গেল? আন্টি, ঈশিতা এখন কোথায়? মনে হয় রুমেই আছে। সারাদিন নিজেকে রুমেই বন্দি করে রাখে। যা তো, মেয়েটাকে ডেকে নিয়ে আয়। কে? আমি যাব? তুই যাইবি? এখন যা তো। এরপর আমি ধীরে ধীরে ঈশিতার রুমের দিকে পা বাড়ালাম। ওপর গিয়ে দেখি দরজাটা খোলা। আমি ঈশিতাকে অনেকবার ডাক দিলাম, কিন্তু উঠল না। এরপর রুমের ভিতরে গিয়ে ঈশিতার খাটের পাশে গেলাম। মেয়েটা ছোট বাচ্চাদের মতো শুয়ে আছে, চুলগুলো মুখের উপরে। আমি আবার ডাক দিলাম। এইবার ঈশিতা চোখ ডলতে ডলতে উঠে গেল। ঈশিতাকে দেখে চোখে পানি ছলছল করছে। কি ঈশিতা ছিল আর কি হয়ে গেল! শুকিয়ে একদম কাঠ হয়ে গিয়েছে। চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে, আগের থেকে অনেক কালোও হয়ে গিয়েছে। আমাকে এইভাবে দেখতে পাবে সেটা ঈশিতা কল্পনাও করেনি। ঈশিতার চোখে অশ্রু ভরে গিয়েছে। আজকে অবহেলার প্রতিদানে এই সকল কিছু হচ্ছে। ঈশিতা খাট থেকে নেমে
আমার একদম কাছে চলে আসলো, আমাকে জড়িয়ে ধরতে চাইলো, কিন্তু আমি সরে গেলাম। আমার থেকে এইরকম কিছু একটা ঈশিতা হয়তো আশা করেনি। আমি ঈশিতার পাশে থাকতে চেয়েছিলাম, কিন্তু ঈশিতা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, আমাকে প্রতিনিয়ত অবহেলা করেছে। এখন এই সব কিছুর জন্য ঈশিতাকে তিলে তিলে ভুগতে হবে। প্রিয় মানুষটিকে অবহেলা করলে তা কতটা কষ্টদায়ক ঈশিতাকেও বোঝাতে হবে। এখন থেকে আমি অবহেলা করব, আর ঈশিতা সব কিছু সহ্য করবে। আপনাকে আন্টি নিচে নাস্তা খেতে ডেকেছে, তাড়াতাড়ি আসুন। জনি দাঁড়াও, তোমাকে। আমি না শুনে চলে আসলাম, আর ঈশিতা ওইখানেই হাঁটু গেড়ে বসে পড়ল। হয়তো বুঝতে পারছে তার কর্মের ফল ভুগছে, কান্না করতে লাগলো। এদিকে আমি নিচে এসে নাস্তা করতে লাগলাম। এরপর ঈশিতাও আসলো। আমি কিছু না বলে চুপচাপ নাস্তা খেয়ে যাচ্ছি, কিন্তু ঈশিতা নাস্তা না করে আমার দিকে তাকিয়ে আছে। আর ঈশিতাকে কষ্ট দেওয়ার জন্য আমি পুরোটা না খেয়ে চলে আসলাম। আমার এরকম আচরণে ঈশিতা কষ্ট পেল, পাক না, তাতে আমার কি, আমাকেও তো কম কষ্ট দেয়নি। এরপর আমি আমার রুমে চলে আসলাম। ঈশিতাকে এইভাবে অবহেলা করতে গিয়ে আমি নিজেও অনেক কষ্ট পাচ্ছি, কিন্তু তবুও যে ঈশিতাকে বুঝতে হবে প্রিয় মানুষটির অবহেলা কতটা যন্ত্রণাদায়ক। কিন্তু হঠাৎ করে ঈশিতা এভাবে বদলে গেল কেন? কিছু একটা তো কারণ আছে, জানতেই হবে আমাকে সেই কারণটা কি। এদিকে রাতে সেই রকম ঘুম হয় নাই, তাই একটু ঘুমিয়ে নিলাম। ঘুম ভাঙলো দুপুর 2:30। আমার বুকের উপর ভারী কিছু অনুভব করছি। ঘুম থেকে উঠে দেখি ঈশিতা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মেয়েটার কি নিষ্পাপ মুখখানি, আগের কথাগুলো মনে পড়ে গেল। আমি ঘুমের মধ্যে ঈশিতাকে এক ঝটকা দিয়ে বুকের উপর থেকে ফেলে দিলাম। সাথে সাথে ঈশিতার ঘুম ভেঙে গেল। আপনি এখানে কি করেন, আর কেন আসলেন এই রুমে? আবার আমার বুকে মাথা রেখে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলেন? আমার স্বামীকে জড়িয়ে ধরে ঘুমাতে পারি, আমার অধিকার আছে। কিসের স্বামী? হ্যাঁ, কেউ একজন বলেছিল স্বামী ইজ মাই ফুট, আর অধিকারের কথা বলছেন। একদিন আমিও আপনার কাছে স্বামীর অধিকার চাইতাম, কিন্তু আপনি আমাকে শুধু অবহেলা করে আসছেন। কত কষ্ট দিয়েছেন মনে আছে আপনার? আমার কথাগুলো শুনে সীতা ফুফিয়ে ফুফিয়ে কান্না করতে লাগলো। প্লিজ জনি, এরকম করো না। আমি তোমাকে ভীষণ ভালোবাসি, নিজের থেকেও বেশি। ভালোবাসা? আমি এখন আর আপনাকে ভালোবাসি না। আমার মতো ছোট লোক কাউকে ভালোবাসতে পারে না। অর্পা মেয়েটাকে চিনেন? আমি ওকেই ভালোবাসি। ও আপনার মতো নিষ্ঠুর না, অনেক ভালো একটা মেয়ে অর্পা। আর আপনার না বয়ফ্রেন্ড আছে, তাহলে আমার কাছে কেন ভালোবাসা চাইতে আসলেন? আপনার বয়ফ্রেন্ডের কাছে যান। আগে তো আপনি বলতেন আমি যেন এই বাড়ি ছেড়ে চলে যাই। এখন আর আপনাকে বলতে হবে না, আমি নিজে থেকেই চলে যাব যদি কখনো আপনি আমাকে ডিস্টার্ব করেন। আমি আর তোমাকে ডিস্টার্ব করব না, তবু তুমি আমাকে ছেড়ে যেও না। আমার কথাগুলো শুনে ঈশিতা ফুফিয়ে ফুফিয়ে কান্না করেই যাচ্ছে। কান্না করার কারণে ঈশিতার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আর কোনো কথা না বলে ঈশিতা কান্না করতে করতে চলে গেল। ঈশিতা এখন বুঝবে ভালোবাসার মানুষটিকে অবহেলা করলে কতটা কষ্ট লাগে। এরপর আমি ফ্রেশ হয়ে নিলাম। জোহরের নামাজের আজান দিয়েছে, তাই নামাজ পড়তেই মসজিদে চলে গেলাম। নামাজ পড়ে বাড়িতে আসার সময় রাকিবের সাথে দেখা হলো। আরে দোস্ত, তুই কখন আসলি? দেশে ফিরে আসলি কিন্তু একবারও জানালি না। আমি তো আজকে সকালেই আসলাম। আসলে বাংলাদেশ আসার পর সিম নেওয়া হয় নাই, তাই যোগাযোগ করতে পারিনি। তা কেমন আছিস তুই? আলহামদুলিল্লাহ ভালোই আছি। জানিস দোস্ত, আমার বিয়ে হয়ে গেছে, আমি এখন আর ব্যাচেলার নেই। আরে বাহ, ভালোই তো। আচ্ছা দোস্ত শোন, এখন বাড়ি যেতে হবে। একদিন তোদের বাড়িতে যাব। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস। তুইও। এরপর বাড়িতে চলে আসলাম। দুপুরের খাবার খেয়ে বসে বসে টিভি দেখতেছি। এরই মাঝে অর্পা এসে হাজির হলো। কিছু বলবে অর্পা? আসলে আমার না একা একা ভালো লাগছে না, চলো না আমরা একটু ঘুরে আসি। ঘরে বসে থাকতে ভালো লাগছে না, আর ঈশিতার সাথেও তো কথা বলতে ভয় করে, ও যদি আমাকে কিছু বলে। ধুর পাগলি, ঈশিতা ওই রকম মেয়ে না, তোমাকে কিছু বলবে না, উল্টো তোমার সাথে ফ্রেন্ডলি আচরণ করবে। আর আজকে বিকেলবেলা রেডি থেকো, আমরা ঘুরতে বের হব। ওয়াও, সত্যি? সত্যি। ঠিক আছে, তাহলে আমি ঈশিতাকে রেডি হয়ে নিতে বলছি, আমরা সবাই একসাথে যাব, অনেক মজা হবে। না, তাকে বলার দরকার নাই।
শুধু আমি আর তুমি যাব। সময় হলে আমি নিজেই ঈশিতাকে নিয়ে যাব। কিন্তু ঈশিতা। তোমাকে না বলছি যে আর কেউ যাবে না। ওকে, অ্যাজ ইউ উইশ। এরপর আরও কিছুক্ষণ টিভি দেখে রেডি হয়ে নিলাম। অর্পা আর আমি গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়ে পড়লাম। আমরা অনেক জায়গায় ঘুরলাম, অনেক কিছু খেলাম, কিন্তু আমার যে কিছুই ভালো লাগছে না। ঈশিতাকে এইভাবে কাঁদিয়ে আমিও ঠিক থাকতে পারছি না, কিছুতেই মন মানছে না। এরপর আমরা ঘোরাঘুরি শেষ করে প্রায় সন্ধ্যার দিকে বাড়িতে ফিরলাম। এরপর আমি ফ্রেশ হয়ে একটু শুয়ে রইলাম আর ভাবতে লাগলাম ঈশিতার মাঝে এত পরিবর্তন আসলো কিভাবে। ওর নাকি বয়ফ্রেন্ড ছিল, তাহলে গেল কোথায়? কেন এখন ঈশিতা আমার জীবনে আসতে চাইছে? অবহেলা করার পর কেন আপন করতে চাইছে? সব কিছুই যেন গলিয়ে যাচ্ছে। এদিকে রাত প্রায় 10টা বেজে গিয়েছে। নিচেও খেতে ডাকছে। তারপর আমি নিচে গিয়ে খাওয়ার জন্য টেবিলে বসে পড়লাম। সবাই আছে, শুধু আঙ্কেল নেই। ঈশিতা আমার সামনের চেয়ারটাতেই বসা। ঈশিতা না খেয়ে শুধু আমার দিকে তাকিয়ে আছে। মেয়েটা এমন কেন না খেয়ে আমার দিকে তাকিয়ে আছে? আমাকে দেখার জন্য তো সারা জীবন পাবেই। আমি কিছু না বলে চুপচাপ খেয়ে নিলাম। এরপর ছাদে চলে আসলাম। একটা সিগারেট ধরালাম। ধীরে ধীরে পুরো সিগারেটটা শেষ করে দিলাম। এইভাবে 1 প্যাকেট সিগারেট খেয়ে ফেললাম। আপন মানুষগুলো যখন পর হয় তখন এই জিনিসটাই সবচাইতে বেশি আপন হয়ে যায়। এরপর ঘরে এসে শুয়ে পড়লাম। ভোরের বেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়তে চলে গেলাম। নামাজ শেষে বাড়িতে চলে আসলাম। অনেকদিন হলো সূর্য উদয়টা দেখা হয় না, তাই ছাদে আসলাম। পূর্ব আকাশে হালকা আলো চিকচিক করছে, বয়ে যাচ্ছে মৃদু বাতাস, আর রয়েছে চারিদিকে পাখিদের কিচিরমিচির আওয়াজ। সব মিলিয়ে একটা মনোমুগ্ধকর পরিবেশ। ভালোই উপভোগ করছি। হঠাৎ পিছনে কারো উপস্থিতি টের পেলাম। পেছনে তাকিয়ে দেখি আর কেউ নয়, ঈশিতা ওর পিছনেই দাঁড়িয়ে আছে। আমি ওর থেকে মুখটা ফিরিয়ে নিলাম। আগের ন্যায় সামনের দিকে তাকিয়ে রইলাম। ঈশিতা কিছু বলবে মনে হচ্ছে, কিন্তু কিছু না বলে আবার কি যেন একটা ভেবে চলে গেল। আমিও আর কিছু না বলে নিচে চলে গেলাম। এরপর আন্টি ডাক দিলেন নাস্তা করার জন্য। আমি নিচে চলে গেলাম আর আঙ্কেলকে দেখলাম উপস্থিত আছেন, হয়তো রাতে বাড়ি ফিরেছেন। আমি আঙ্কেলের পাশে গিয়ে দাঁড়ালাম আর আঙ্কেল হাতের খবরের কাগজটা রেখে আমাকে জড়িয়ে ধরলেন আর কান্না করতে লাগলেন। আমার এই ভুবনে আব্বু আম্মু নেই, কিন্তু আঙ্কেল আন্টি এখন আমার আব্বু আম্মু। আমিও আঙ্কেলকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। ওনারা না থাকলে হয়তো আমাকে একটা অস্তিত্বহীন জীবনযাপন করতে হতো। এইভাবে চলে আসলে আমাদেরকে তো অন্তত একবার জানাতে পারতে। ভাবলাম সারপ্রাইজ দেব। তা কেমন হলো সারপ্রাইজটা? অনেক ভালো। এই কী অবস্থা হয়েছে তোর? কেন এমন করেছিস নিজের সাথে? অন্তত আমাদের কথা ভেবে না হয় শরীরের যত্ন নে। নিজের কথা তো কখনো ভাবিস না। তুই না থাকলে যে আমরা ভালো থাকতে পারি না, কেন বুঝিস না তুই? তোর বাবা মা তোকে আমাদের কাছে আমানত রেখে গেছে। তোর কিছু হলে ওরা যে কষ্ট পাবে জানিস। আমি কখনো তোর আব্বুকে কষ্ট থাকতে দিতে চাই না, সবসময় হাসি খুশি দেখতে চাই। আঙ্কেল, এখন থেকে তোমার সব কথা মেনে চলবো। এখন সবাই নাস্তা করতে বসো, আর তোর সাথে যে মেয়েটা এসেছে ওকে ডেকে নিয়ে আয়। আমরা সবাই একসাথে নাস্তা করব। তারপর আমি গিয়ে অর্পাকে নিয়ে আসলাম। ঈশিতা আগে থেকেই হাজির আছে। অর্পাকে আঙ্কেলের সাথে পরিচয় করিয়ে দিলাম। এরপর সবাই মিলে নাস্তা করতে লাগলাম। আঙ্কেল, আমি আজকে থেকে অফিসে যেতে চাই। এত তাড়াতাড়ি কেন? তুই একটা দিন রেস্ট নে। এমনিতেই অনেক দিন পর এসেছিস, সবার সাথে একটু সময় কাটা। না আঙ্কেল, বাড়িতে বসে থাকতে ভালো লাগে না। আচ্ছা বাবা, তুই যা ভালো বুঝিস কর। থ্যাংক ইউ আঙ্কেল। রুমে এসে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি। ওই সময় অর্পা আমার রুমে এসে হাজির। কিছু বলবে নাকি? আসলে আমার না একা একা বাড়িতে ভালো লাগবে না, যদি তোমার সাথে নিয়ে যেতে। আচ্ছা, সমস্যা নেই, তুমি গিয়ে তৈরি হয়ে নাও, আমরা খুব তাড়াতাড়ি বের হব। ঠিক আছে। অর্পা চলে গেল আর আমি আবার তৈরি হতে ব্যস্ত আছি। এরপর তৈরি হয়ে গাড়িতে অর্পার জন্য অপেক্ষা করছি। এরপর অর্পা আসলো, আমি গাড়ি চালাতে শুরু করলাম। এরপর আমরা চলে এলাম অফিসে। আমি গিয়ে বসের কেবিনে বসলাম। অর্পাকে আমার সাথে নিয়ে আসলাম। এরপর আমি পিয়নকে দিয়ে রাকিবকে আমার কেবিনে ডেকে নিয়ে আসলাম। কিরে, আসবো নাকি? দোস্ত আয়, আর তোর অনুমতি লাগবে না, যখন ইচ্ছে তখন আসতে পারবি।
তা বুঝলাম, কিন্তু বাকিরা কীভাবে বল? বসকে তুই করে ডাকলে কেমন দেখায় না? আরে কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না। যেই জায়গায় আমার কোনো সমস্যা নাই তাহলে তোর সমস্যা কি? আর শোন, আমি তোকে বস হিসেবে বলছি, তুই এখন থেকে আমাকে তুই করেই বলবি। আচ্ছা ঠিক আছে, তা কিছু বলবি নাকি? বলবো তো, আর সেই জন্যই তো তোকে ডাকলাম। কি কথা ছিল মনে আছে তো? কি কথা ছিল? ওই যে তোর বাড়িতে যাব আর তোর বউটাকে দেখবো যে কোন সেই হতভাগী যে তোর মতো পাগলের খপ্পরে পড়েছে। রাকিব মুচকি হেসে বলল, সমস্যা কি? তুই বললে এখনই চল, আর দেখে নিস কে আমার কপড়ে পড়েছে। আরে এখন না, দুপুরে লাঞ্চ টাইমে যাব। এখন তো অফিসে অনেক কাজ আছে। আর শোন, পরিচয় হয়ে নে, ও হচ্ছে অর্পা, আমার সাথে বিদেশে আমার কলিগ ছিল। আর অর্পা, ও হচ্ছে আমার ফ্রেন্ড রাকিব। তোমাকে তো ওর কথা বলেছি। হাউ ফানি দোস্ত, যার দেশে এত বড় একটা অফিস আছে সে কিনা অন্য একটা অফিসে কাজ করছে। হ্যালো, কেমন আছেন? হাই, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ওই সাইলেন্সারটার সাথে কিভাবে ফ্রেন্ডশিপ করলেন? সারাদিন তো মন মরা হয়ে বসে থাকতো, আমার মনে হয় বিদেশেও ওই রকম হয়েছে। ঠিক বলেছেন। শুধু কাজের সময় কাজ করত আর সারা দিন বসে বসে সময় কাটিয়ে দিত। আমি ওদের কথাগুলো শুনছি আর মিটমিট করে হাসছি। পাগলগুলো বলে কি, সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করলেও থাকতে পারি না। কেন জানি কিসের একটা শূন্যতা অনুভব হতো। এরপর রাকিব চলে গেল। আমি বসে বসে কাজ করতে লাগলাম, আর অর্পা বসে বসে ফ্রি ফায়ার খেলতে লাগলো। বুঝি না মেয়েটা এই গেমটা কেমনে খেলা শিখলো। আমার থেকেও ভালো খেলতে পারে, তাই তো সবসময় আমার স্কোয়াডে রাখি। এদিকে কাজ করতে করতে দুপুরে খাওয়ার সময় হয়ে গেল, কিন্তু আমি এখনও কাজ করতে লাগলাম। অনেক কাজ পড়ে আছে। কিরে চল, আর কতক্ষণ অপেক্ষা করব? আমার কিন্তু ভীষণ খিদে লাগছে, কাজ এখন বন্ধ রাখ। ওই বেটা পেটুক, সবসময় তো খাই করিস কেন? একটু অপেক্ষা কর, আমি কাজগুলো শেষ করে নেই। আচ্ছা তুই তাড়াতাড়ি কর, আমি আমার ডেস্কে আছি, কাজ শেষ হইলে আমার ডেকিস। এরপর রাকিব চলে গেল, আমি কাজে মনোযোগ দিলাম। প্রায় 15 মিনিট পর কাজ শেষ হয়ে এসেছে। এরপর আমি অর্পাকে সাথে নিয়ে রাকিবের সাথে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এদিকে আমি আর রাকিব কথা বলতে বলতে যেতে লাগলাম। প্রায় কিছু সময় পর রাকিবদের বাড়িতে চলে আসলাম। বাড়িটা আমার আগে থেকেই চেনা। এরপর আমরা গাড়ি থেকে নেমে গাড়িটা পার্ক করে নিলাম। রাকিব গিয়ে দরজায় নক করলো। প্রায় কিছু সময় পর দরজা খুলে দিল। ভেতরের দিকে তাকিয়ে আমি বড়সড় একটা ধাক্কা খেলাম। ও এখানে কি করে? আরে দিশা, তুমি এখানে? মানে কিভাবে হলো এসব? রাকিব, তুইও তো কিছু বলিস নাই। ঘরে চল, তারপর সব বলবো। আগে খেয়ে নে, তারপর সবাই বসে কথা বলবো। আর অফিস এখন দেরি করে গেলেও কিছু হবে না, সব জানতে পারবি। কেন তোকে কিছু বলি নাই, কেন তোর কাছ থেকে এত কিছু লুকিয়ে রাখলাম, এখন চল। এরপর আমরা ভেতরে গেলাম, ফ্রেশ হয়ে চলে এলাম খাওয়ার রুমে। তবে দিশা মেয়েটাকে আজ অনেক খুশি দেখাচ্ছে। আমিও অনেক খুশি, মেয়েটা অন্তত একটা ভালো মানুষকে তো পেল। কিন্তু ওই শালা রাকিব বা তো অন্য মেয়েকে ভালোবাসতো, তাহলে ওই মেয়েটার কি হলো? সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। কিরে এত কি ভাবিস? সব কিছু জানতে পারবি। এখন খেয়ে নে, আর কতক্ষণ অপেক্ষা করবো? ভীষণ ক্ষুধা লাগছে। আমি মুচকি হেসে ওদের কথায় সম্মতি জানালাম। এরপর আমরা সবাই খেতে বসে গেলাম। বাহ, মেয়েটার হাতের রান্না তো অনেক ভালো। পেট পুড়ে খেলাম। এরপর আমি একটু ছাদে আসলাম, হাতে একটা সিগারেট নিলাম। সিগারেটটা ধরিয়ে টানতে লাগলাম। অবশ্যই আমি আগে এইসব ছাই পাতা খেতাম না, এখন কেমনে যে এইসব ছাইপাশ আপন হয়ে গেছে জানি না। হঠাৎ পিছনে কারো উপস্থিতি টের পেলাম। তাকিয়ে দেখি রাকিব দাঁড়িয়ে আছে। এরপর রাকিব ও দিশা মিলে তাদের বিয়ের সব কথা বলতে লাগলো। আর ঈশিতা আমাকে যা বলল তা আমি কখনো ভাবিনি। ঈশিতা আমাকে নাকি 4 বছর আগে থেকেই ভালোবাসে। রাকিব ও দিশার থেকে বিদায় নিয়ে অর্পাকে নিয়ে চলে আসলাম বাড়িতে। তবে আজকে আমি ভীষণ খুশি। ঈশিতা আমাকে আরও 4 বছর আগে থেকেই ভালোবাসতো, কিন্তু এত তাড়াতাড়ি ঈশিতাকে কাছে টেনে নিলে হবে না। ওকে ভালোভাবে বুঝতে হবে আপনজনের অবহেলা সহ্য করা কতটা যন্ত্রণাদায়ক। এরপর আমি ফোন করে বলে দিলাম অফিসে যেন আজকে 4টায় ছুটি দিয়ে দেয়। ভালো লাগছে না, তাই রুমে বসে আছি। হঠাৎ কোথা থেকে যেন ঈশিতা আমার রুমে এসে হাজির। আপনি এখানে কেন?
চলে যান আমার রুম থেকে। আপনাকে দেখলে না আমার শরীরে জ্বালা করে, অসহ্য লাগে। আপনাকে কি চান এখানে? এইভাবে কথা বলছো কেন? আমি তো তোমার বউ, মাফ করে দাও না প্লিজ আমাকে। কখনো তোমাকে কষ্ট দিব না, ভীষণ ভালোবাসি তোমায়। তোমাকে ছাড়া আমার একটা দিনও ভাবা কষ্টকর। তোমাকে যে হৃদয় গোপন কুঠুরিতে বেঁধে ফেলেছি। যদি দূরে যেতে চাও তাহলে আমার কলিজা ছিঁড়ে যেতে হবে। তখন হয়তো আমি একটা জীবন্ত লাশ হয়ে যাব। মাফ করব? তাও আবার আপনাকে? অসম্ভব, কখনো আমি আপনাকে মাফ করব না। আর কি বললেন, ভালোবাসেন আমাকে? ভীষণ হাসি পাচ্ছে আপনার কথাগুলো শুনে। হঠাৎ কোথা থেকে এত ভালোবাসা উপচে পড়ছে? হ্যাঁ, আমি একদিন একজনকে ভীষণ ভালোবাসতাম, তাকেও যত্ন করে রেখেছিলাম হৃদয়ের গোপন কুঠুরিতে। কিন্তু কি পেলাম তার কাছ থেকে? দিন শেষে অবহেলা আর অপমান হলো আমার পথ চলার সাথী। আর আমিও এখন জীবন্ত লাশ হয়ে জীবনযাপন করতেছি। তাই কাউকে আর জীবনের সাথে মেশাতে পারবো না। ভালোবাসা সারা জীবনে একবারই আসে, আর আমারও ছিল একটাই, কিন্তু তা আজকে লাশ হয়ে গেল। আমার হাতটা ধরে ঈশিতা বলল, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আসলে বুঝতে পারি নাই, ভীষণ ভালোবাসি তোমাকে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোমার সাথে খারাপ ব্যবহার করা ঠিক হয়নি। এখন যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকে চিরতরে হারাবে। তুমি আমাকে ছেড়ে কয়েক বছর দূরে ছিলে, কিন্তু আমি চিরতরের জন্য দূরে চলে যাব, এমন দূরে যেখানে গেলে কেউ আর কখনো ফিরতে পারে না। আমার হাতটা ছাড়ুন। যখন খারাপ ব্যবহার করেছেন তখন বোঝার কথা ছিল, এখন না। আরে কোথায় যাবেন? হ্যাঁ, চিরতরের জন্য দূরে? তো চলে যান না, কে আটকে রাখছে আপনাকে? আমার হাত ছাড়ুন। না, আমি তোমার হাত ছাড়বো না। আগে বলো ভালোবাসি। আপনাকে বলছি হাত ছাড়তে। হাত ছাড়ুন, না হয় কিন্তু আমি কিছু একটা করে ফেলবো। যত কিছুই হোক আমি তোমার হাত ছাড়বো না। ছাড়বেন না তো? বললাম তো ছাড়বো না। তারপর আমি আমার হাতটা জোর করে ছাড়িয়ে নিয়ে ঠাস ঠাস করে ঈশিতার দুই গালে দুইটা থাপ্পড় মারলাম। ঈশিতা হয়তো আমার থেকে এরকম কিছু আশা করেনি। ওই তোর সমস্যা কি? আমি তোর মতো মেয়েকে ভালোবাসি না, আমি অর্পাকে ভালোবাসি। আর আগে তুই আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলতি। হ্যাঁ, কিন্তু এখন তুই যদি যাস, আমি এই বাড়িতে থাকি তবুও থাকবো না। এখন দূর হ আমার সামনে থেকে, আমার সামনে আসার চেষ্টাও করবি না। তখন কিন্তু আরো খারাপ হবে তোর সাথে। যত সব নষ্টামে কোথাকার। আমার কথা শুনে মেয়েটা আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারলো না, কান্না করতে করতে চলে গেল। এখন আমার নিজেরই কান্না আসতে লাগলো। মেয়েটাকে এইভাবে মারা ঠিক হয় নাই। থাপ্পড়টা অনেক জোরেই লেগেছে, ঠোঁট কেটে রক্ত বেরোতে লাগলো মেয়েটার। কথাগুলো ভাবতেই কান্না চলে আসলো। আমি কান্না করতে লাগলাম, সরি সীতা, তোমাকে এইভাবে কষ্ট দিতে চাই নাই, কিন্তু আমারও যে কিছু করার নেই। ভালোবাসার মায়াজালে বন্দি আমি, নিজেকে নিজেই বলতে লাগলাম। তবে মেয়েটার শেষ কথাটা আমাকে বেশি ভাবাচ্ছে। ওকে চিরতরের জন্য হারাতে হবে মানে? তবে কি মেয়েটা ওর নিজের কোনো ক্ষতি করবে না তো? না, এই মেয়েটাকে চোখে চোখে রাখতে হবে, কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না। আর কোনো কিছু না ভেবে একটু ঘুমাতে চেষ্টা করলাম, কিন্তু ঘুম কিছুতেই আসছে না। কি জানি মেয়েটা কি করতেছে। তারপর আমি শোয়া থেকে উঠে ধীরে ধীরে ঈশিতার রুমের দিকে এগোতে লাগলাম। দরজার কাছে এসে ভিতরে তাকিয়ে দেখি মেয়েটা শুয়ে আছে। একটু কাছে গিয়ে মোবাইলের ফ্ল্যাশটা জ্বালিয়ে দেখি মেয়েটার চোখ দুটো ফুলে গিয়েছে। ওকে দেখেই বুকের ভিতরটায় ঝড় শুরু হয়ে গেল। মনে হয় অনেক কান্না করেছে। এদিকে মোবাইলের লাইটের আলো চোখে পড়তেই ঈশিতার ঘুম ভেঙে গেল এবং আমাকে দেখেই এক প্রকার জড়িয়ে ধরল। আমি কিছু সময় চুপ করে রইলাম, এরপর বললাম, আমাকে ছাড়েন, এভাবে জড়িয়ে রেখেছেন কেন? জড়িয়ে ধরে রেখে ঈশিতা বলতে লাগলো, না ছাড়বো না, ছেড়ে দিলেই আমাকে ছেড়ে অনেক দূরে চলে যাবে। আমি তা কখনো হতে দিব না। ভীষণ ভালোবাসি তোমায়। যদি কখনো দূরে চলে যাও তাহলে আমি সত্যি মরে যাব। জানো, আজকে তোমার থাপ্পড় দেওয়াতে কষ্ট পাই নাই, কষ্ট পাইছি তোমার কথাগুলোতে। প্লিজ আমাকে মাফ করে দাও। কখনো তোমাকে ভুলতে পারবো না। আর যদি দূরে চলে যেতে চাও তাহলে
আগে আমাকে শেষ করে দাও, তারপর চলে যাও। সব কিছু ভুলে আমাকে কাছে টেনে নাও। আচ্ছা, যাব না, এখন ঘুমাও, শুভরাত্রি। এরপর আমিও ঈশিতার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে আসলাম। আমার রুমে এসে শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে আমি চমকে গেলাম। ঈশিতা আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। মেয়েটার দিকে তাকিয়ে দেখি ঠোঁটের কোণায় এখনও রক্তের দাগ লেগে আছে, আর গালে আছে 5টা আঙুলের দাগ। মেয়েটাকে আজকে ভীষণ মায়াবী লাগছে। অন্যরকম একটা মায়া কাজ করছে ওর মুখে। ওর মায়াভরা মুখটা আমাকে ওর দিকে টানছে। তবুও নিজেকে সামলে নিয়ে ঈশিতাকে ডাকতে লাগলাম। ঈশিতা, এই ঈশিতা, ওঠো, এখানে কেন আসলে? আরে আমাকে ছাড়ো, অনেক বেলা হয়েছে, তাড়াতাড়ি উঠে পড়ো। ঈশিতা উঠে দেখে ও আমার বুকে মাথা দিয়ে শুয়ে আছে। আমাকে দেখে ভীষণ লজ্জা পেল ঈশিতা, আর আমার মুখে তুমি ডাকটা শুনে ঈশিতা অনেক বিস্মিত হলো। এরপর আমাকে ছেড়ে ঈশিতা দৌড়ে চলে গেল। এরপর আমি ফ্রেশ হয়ে নাস্তা করতে চলে গেলাম। নিচে ঈশিতা আর অর্পা দুজনে বসে গল্প করছে। আমি গিয়ে তাদের সাথে বসে পড়লাম, আড্ডা দিলাম। অনেক মজাও হয়েছে। তবে ঈশিতাকে আজকে ভীষণ খুশি দেখাচ্ছে। মেয়েটা বেশি কিছু চায় না, শুধু নিজের ভালোবাসার মানুষটির কাছ থেকে একটু ভালোবাসা পেলেই তা তাদের জন্য যথেষ্ট। ঈশিতাও তার ব্যতিক্রম নয়। ঈশিতা কেন এত খুশি তা তো আমি জানি। এরপর সবাই মিলে নাস্তা করে নিলাম, আর নাস্তা শেষ করে আমি রুমে চলে আসলাম। অফিসে যাব তাই রেডি হতে লাগলাম। তখনই হঠাৎ করেই অর্পা আমার রুমে চলে আসলো। কিছু বলবে নাকি অর্পা? আমি অফিসে যাব, কিছু প্রয়োজন হলে বলো। না, আমার কিছু প্রয়োজন নেই। তোমাকে একটা কথা বলতে চাই। আমি আর এখানে থাকতে পারবো না। বলো, কি বলবে? আর থাকবে না কেন? ঈশিতা কি কিছু বলেছে? তাহলে আমাকে বলো, তোমার সাথে কি খারাপ ব্যবহার করেছে? না, ঈশিতা কিছু বলে নাই। জানো, ঈশিতা খুব ভালো মেয়ে। আসলে আম্মু ফোন করেছে, আমাকে বাড়িতে যেতে বলেছে। আমার নাকি বিয়ে ঠিক করেছে। বিয়েতে আব্বু আম্মু সবাই রাজি, আর আমার বিয়ের মধ্য দিয়েই তারা আবার এক হতে পারবে। আর এর জন্য আমাকে যা করতে হয় তাই করব। তবুও আব্বু আম্মুকে এক করবই। যদি এর জন্য আমাকে বিয়ে করতে হয় তাতেও আমি রাজি আছি। আমি সবসময় তাদের সুখে দেখতে চাই। আর তোমাকে এটাই বলতে এসেছি। আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। প্লিজ তুমি আমাকে বাস স্ট্যান্ডে দিয়ে আসো। ও, তা কবে ঠিক করলো বিয়ে? যদি তোমার বিয়ে করাতে আন্টি আঙ্কেল আবার এক হয় তাতে সমস্যা নাই, কিন্তু ছেলেটাকে, আর কিরকম ছেলের স্বভাব, আর এখনই কি যেতে হবে নাকি? ছেলেটা খুব ভালো, আর ও হচ্ছে আমার মামাতো ভাই, আমার সমবয়সী। আব্বু আম্মু সবাই রাজি। এখন আমি কি করে না করতে পারি? আমি সব সময় তাদের হাসি খুশি দেখতে চাই। আর বিয়েটা কবে আমাকে এখনো বলে নাই, শুধু তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছে। তাহলে ভালোই হবে। আচ্ছা তুমি যাও, আমি রেডি হয়ে আসছি। তারপর আমি ভালোভাবে রেডি হয়ে নিলাম। এরপর নিচে এসে বসে রইলাম। অর্পা এখনও আসে নাই। এদিকে নিচে ঈশিতাও বসে আছে, আর আমি ঈশিতাকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলাম, আন্টি, আমি আজকে অর্পার সাথে চলে যাচ্ছি। আবার কখনো এই বাড়িতে আসা হবে কিনা জানি না। ভালো থেকো সবাই। আর কেউ একজন আছে এই বাড়িতে, তাকে বলে দিও আমি কিন্তু আর ফিরবো না। আমাকে দেখলে তো তার আর সহ্য হয় না। ওইখানে অর্পাকে বিয়ে করে নেব, আর আমাদের বাচ্চা হলে তবেই ফিরবো। কথাগুলো ঈশিতাকে শুনিয়ে শুনিয়ে বললাম, যাতে করে ঈশিতা রাগ করে। আসলে আমার এইরকম কোনো চিন্তা ভাবনা ছিলই না। ভাবলাম ঈশিতাকে রাগিয়ে অফিসে চলে যাব। এরপর অফিস থেকে আসার পর তার রাগটা ভাঙানোর জন্য যা করতে হয় করব। এরপর আমি আর অর্পা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। ঈশিতা দরজায় দাঁড়িয়ে আমাদের চলে যাওয়া দেখতে লাগলো, আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। কেউ হয়তো এই কান্না শুনতে পারছে না, কিন্তু আমার কানে ঈশিতার কান্নার আওয়াজ ঠিকই বাজছে। এরপর অর্পাকে নিয়ে বাস স্ট্যান্ডে চলে এলাম। ওর জন্য টিকিট কেটে নিলাম। 10 মিনিট পরে বাস যাত্রা শুরু করবে। এদিকে মেয়েটা মনে হয় কান্না করছে। ঠিকই ধরেছি, কিন্তু আমাকে বুঝতে দিচ্ছে না। আমি গিয়ে অর্পার পাশে দাঁড়ালাম, আর অর্পা আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, জানো জনি, আমি যাকে নিজের চাইতে বেশি ভালোবাসি সেটা হলো তুমি। ভীষণ ভালোবাসি তোমায়। ইংল্যান্ডে প্রথম তোমার সাথে আমার পরিচয় হয়। আমি তোমাকে আগে থেকেই চিনতাম। এখন হয়তো প্রশ্ন রয়ে গেল, আমি তোমাকে কিভাবে চিনি?
ফেসবুকে আমার একজন প্রিয় রাইটার ছিল, অনেক ভালোবাসতাম তার গল্পগুলোকে, কিন্তু হঠাৎ ওই আইডি থেকে গল্প আসা বন্ধ হয়ে যায়। আইডিটাকে আর খুঁজে পাই না। অনেক দিন ফেসবুকে শুধু ওই আইডিটা খুঁজেছি। এইভাবে 1 বছর পার হয়ে গেল। এরপর তুমি আমার সাথে ইংল্যান্ডে জব নাও। এরপর আমরা ভালো বন্ধু হয়ে উঠি। তো একদিন তোমার মোবাইলে একটা ফোন এসেছিল, তুমি যখন বসের কেবিনে ছিলে। আমি ফোনটা রিসিভ করার আগেই কেটে যাই। তো আমি তোমার ফোনে ফেসবুক দেখতে পেলাম, ভাবলাম তোমার সাথে অ্যাড হয়ে নেই। যখন তোমার মোবাইল থেকে ফেসবুকে ঢুকলাম, তখন কিছু সময়ের জন্য নিশ্চুপ হয়ে গেলাম, কারণ এতগুলো দিন ধরে যে আইডিটা খুঁজেছি ওটা তোমার আইডি ছিল। জানো, ভীষণ ভালোবাসতাম তোমায়, কিন্তু তুমি এখন অন্য কারো। সব কিছু তো আর চাইলে পাওয়া যায় না। আচ্ছা, তোমার কাছে শেষ একটা জিনিস চাইবো, দিবে? কিছুক্ষণ চুপ থেকে বললাম, বলো কি চাই তোমার? আমার সাথে থাকলে অবশ্যই দেব। কথাগুলো বলার সময় অর্পর চোখে জল দেখতে পেলাম। আমার জন্য না হয় নতুন করে গল্প লেখা শুরু করো। তোমার পাশে থাকতে পারবো না জানি, তবে তোমার গল্পগুলো আমার কাছে স্মৃতি হিসেবে রয়ে যাবে। প্লিজ জনি, আমার শেষ ইচ্ছাটা পূরণ করো। আবার লিখব গল্প, শুধু আমার বন্ধুটার জন্যই নতুন করে সব কিছু শুরু। তোমাকে ভীষণ মিস করবো অর্পা। আর কান্না করছো কেন? আমি তো সব সময় তোমার পাশেই আছি, বন্ধু হিসেবে। নিয়তি চাইলে আবার আমাদের দেখা হবে। আর শোনো, আমার সাথে যোগাযোগ রাখবা কিন্তু। জামাইকে পেয়ে আমাকে আবার ভুলে যেও না। অর্পার চোখের পানিগুলো মুছে দিতে দিতে বললাম। আমার কথাগুলো শুনে আবেগের বশে আমাকে জড়িয়ে ধরল অর্পা, আর কান্নার গতি আরও বাড়িয়ে দিল। এদিকে আশেপাশের সবাই আমাদের দেখতে লাগলো। এই অর্পা, কি করছো? সবাই দেখছে তো, এখন ছাড়ো আমাকে। সবাই কিভাবে? আমি আর তুমি বিষয়টা স্বাভাবিকভাবে নিলেও অন্যরা কিন্তু স্বাভাবিকভাবে নিবে না। আর শোনো, তোমার বাস চলে এসেছে। আমাকে ছেড়ে দিয়ে মেয়েটা কান্না করতে করতে বাসে উঠে গেল এবং সময় তার নিয়মে চলতে শুরু করলো। তার সাথে অর্পাও আমার থেকে দূরে সরে যেতে লাগলো। চোখের নিমেষে অনেক দূরে চলে গেল একজন প্রিয় মানুষ। শুধু ভালোবাসার মানুষই প্রিয় না, কিছু কিছু বন্ধু থাকে তার থেকে বেশি প্রিয়। আমি একটা দীর্ঘ শ্বাস ফেলে ওইখান থেকে অফিসে চলে আসলাম। অফিসে কিছুতেই মন বসছে না। রাকিবও ছুটিতে আছে। রাকিব থাকলে মজা করা যেত। এদিকে ঈশিতাকে তো রাগিয়ে চলে আসলাম। মেয়েটা এখন কি করছে কে জানে। কোনো মতে দিনটা অফিসে কাটিয়ে দিলাম। এদিকে সন্ধ্যার সময় বাড়ি ফেরার পথে ঈশিতার জন্য একগোছা গোলাপ ফুল আর অনেকগুলো ডেয়ারি মিল্ক নিলাম। গোলাপ আর চকলেট ঈশিতার অনেক প্রিয়, তাই তার রাগ ভাঙানোর জন্য এইগুলো নিয়ে নিলাম। এরপর আমি বাসায় চলে গেলাম। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে পুরো বাড়িটা অন্ধকার, তাই আমি ধীরে ধীরে বাড়িতে ঢুকলাম। এরপর ঘরের বাতিগুলো জ্বালিয়ে দিলাম। কি ব্যাপার, বাড়িতে কাউকে দেখতে পাচ্ছি না কেন? কোথায় গেল সবাই? আঙ্কেল আন্টির রুমে গিয়ে দেখি তারাও নেই, তাই আমি ঈশিতার রুমে গেলাম। রুমটা অন্ধকারে ছেয়ে আছে, তাই অন্ধকার যেন আমাকে কিছু একটা ইঙ্গিত দিচ্ছে। আমি ঈশিতার রুমের বাতি জ্বালালাম, কিন্তু ঈশিতাকে কোথাও দেখতে পাচ্ছি না। আজকে হঠাৎ হলোটা কি? সবাই কোথায় গেল? হঠাৎ আমার চোখ গেল ঈশিতার রুমের টেবিলের ওপর। টেবিলের উপর একটা কাগজ রাখা, কিছু একটা লেটার মনে হচ্ছে। আমি কাগজটা হাতে নিয়ে পড়া শুরু করলাম। প্রিয় জনি, চিঠিটা যখন পাবে তখন হয়তো আমি চলে যাব অনেক দূরে। এখন আর কেউ তোমার ভালোবাসা পাওয়ার জন্য বসে থাকবে না, কেউ আর তোমাকে ডিস্টার্ব করবে না। একটা কথা কি জানো, কথায় আছে মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, ঠিক তেমনি তুমি থাকতে তোমার ভালোবাসা আমি উপলব্ধি করতে পারি নাই। জানো, যখন তুমি একা বাড়িতে ছেড়ে চলে গেছো তখন তেমন কষ্ট পাই নাই। কষ্ট পাইছি যখন তুমি আমাকে শুনিয়ে শুনিয়ে অর্পার সাথে চলে যাওয়ার কথা বলছো। জানো, এই দিনটাই আমার সবচেয়ে খারাপ দিন ছিল। তোমাকে অবহেলা করতে গিয়ে কখন যে ভালোবেসে ফেলেছি নিজের অজান্তে, তা ঠিক আমি নিজেই জানি না। এখন তুমি হয়তো ভাববে যে মেয়েটা তোমাকে এত অবহেলার অপমান করত, সে তোমাকে ভালোবাসে কিভাবে আবার? তাহলে শোনো, তুমি যখন বিদেশ যাবে আর একদিন আগে আমি একটা খবর পাই, হয়তো ভাববে কি এমন খবর। আসলে ওই দিন যে আমি পার্টিতে ড্রিঙ্কস করে মাতাল হয়ে যাওয়াতে
যে ছেলেটা আমার দুর্বলতার সুযোগ নিতে চেয়েছিল তার সাথেই আমার পথে দেখা হয়। মনে আছে তোমার? আমি ঠিক ওই 4 বছর আগের কথা বলছি। তখন আমি ছেলেটার থেকে সব সত্যি জানতে পারি, আর আমার জন্যই তুমি আমার ইচ্ছেটা পূরণ করলে। আসলে আমি ঘড়ির মধ্যে থাকায় কিছুই বুঝতে পারি নাই। আমি ভাবলাম তুমি আমার সাথে মিথ্যা কথা বলে আমার সব কিছু কেড়ে নিতে চেয়েছো। এরপর যখন তুমি বাড়ি ছেড়ে চলে যাও, ওই দিনই তেমন কষ্ট পাই নাই, কারণ তখন তুমি কোনো মেয়ের সাথে চলে যাচ্ছ না। কিন্তু আজকে অনেক কষ্ট পাইছি। আজকে তো অর্পার সাথে চলে যাচ্ছ। এখন হয়তো ভাববে এত কথা বলার মানেটা কি? একটা মানে অবশ্যই আছে, আর তা হলো আমি তোমার থেকে চলে যাচ্ছি অনেক দূরে। আমি বিষ খেয়েছি। এই দেখো, একদম কান্না করবে না। অর্পা মেয়েটা খুব ভালো, তোমার ভালো খেয়াল রাখতে পারবে। আমাকে যদি ভালোবেসে থাকো তাহলে কখনো নিজেকে কষ্ট দিবে না, সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করবে, আব্বু আম্মুর খেয়াল রাখবে, আর নিজের প্রতি যত্ন নেবে। ইতি, তোমার ঈশিতা। চিঠিটা পড়ার সময় যেন একটা ঘোরের মাঝে ছিলাম। সব কিছু যেন মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। চোখের পানিগুলো চিঠিতে পড়তে পড়তে চিঠিটা ভিজে ছিঁড়ে গেল। আমি বসে পড়লাম খাটের ওপর। সব কিছু এখন কল্পনা মনে হচ্ছে। মনে হয় আমি স্বপ্ন দেখছি। কেন এমন করলে সীতা? এতগুলো দিন অপেক্ষা করলে আমার জন্য, আর শুধু আজকের দিনটা অপেক্ষা করতে পারলে না? কি হতো অপেক্ষা করলে? আসলে তুমি আমাকে কখনো ভালোই বাসনি। যদি ভালোবাসতে তাহলে আমাকে ছেড়ে যেতে না। আসলে কি জানো সীতা, সত্যিকারের ভালোবাসাগুলো খুব অসহায়, খুবই অসহায়। শুরু হয় যদি সুখের মাঝে, কিন্তু শেষটা হয় দুঃখের। ভালোবাসি তোমায় সীতা, খুব ভালোবাসি। এইভাবে একা করে না গেলেও পারতে। কথাগুলো বলতেছি এমন সময় মাথাটা ঘুরে উঠল। চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। মনে হয় আর কিছুক্ষণ পরেই চিরতরে চোখ দুটো বন্ধ হয়ে যাবে। এরপর কি হলো ঠিক মনে নেই। এরপর নিজেকে আবিষ্কার করলাম হসপিটালে। চোখগুলো ঠিকমতো খুলতে পারছি না। ধীরে ধীরে চোখ খুললাম, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। এরপর একজন ডক্টর আসলেন। অভিনন্দন। আমি একটু ভুরু কুঁচকে ডক্টরের দিকে তাকালাম। ও আপনি তো জানেন না, অভিনন্দন এই কারণে দিলাম আজকে 47 দিন পর কোমা থেকে ফিরে আসলেন। আপনাকে 50 দিনের সময় দেওয়া হয়েছে। যদি 50 দিন পর কোমা থেকে না ফিরতেন তাহলে আর কখনো ফেরা হতো না। আপনার ভাগ্য ভালো ছিল, আর আল্লাহ তাআলা সহায় ছিলেন। সবই বুঝলাম, কিন্তু আমার বাড়ির সবাই কোথায়? হঠাৎ করে মাথাটা চক্কর দিয়ে উঠল। পরক্ষণেই আগের সব কথা মনে পড়ে গেল। আচ্ছা ডক্টর, কেউ আসেনি আমার খবর নিতে? ছিল তো। আপনার সমবয়সী একজন মেয়ে ছিল। প্রতিদিন আসতো আপনাকে দেখতে, আর ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতো আপনার বেডের পাশে আর কান্না করতো। আজকে কি সেই মেয়েটা এসেছে? না, এখনো আসে নাই, তবে প্রতিদিন এই সময় আসতো। আজকে কেন দেরি করছে বুঝতে পারছি না। আচ্ছা, এখন আমাকে যেতে হবে। আর হ্যাঁ, আপনার এখন চলাফেরা বারণ। একদম চলাফেরা করার চেষ্টা করবেন না, কারণ আপনি এখনো ঠিকমতো সুস্থ হয়ে ওঠেন নাই। টেক কেয়ার। ধন্যবাদ ডক্টর। এরপর আমি বেডে শুয়ে রইলাম আর ভাবতে লাগলাম কি থেকে কি হয়ে গেল। কিভাবে নিয়তি আমার সাথে এইভাবে মোড় নিল। নেভে গেছে সব আলো, সব ভালোবাসা। কথাগুলো ভাবতে গিয়ে চোখের কোণে পানি জমে গেল। এরপর হঠাৎ কারো উপস্থিতি টের পেলাম। সামনের দিকে তাকাতেই হা করে রইলাম। আমার পৃথিবীতে আবার আলো জ্বলতে শুরু করলো। আমি শুধু চেয়েই আছি। কি হলো মিস্টার? হা করে তাকিয়ে আছেন কেন? ভূত দেখলেন নাকি? তুমি? আমি আর কিছু না বলে বেড থেকে উঠে যাওয়ার জন্য হাতে যে সেলাইনের লাইনটা ছিল সেটাকে টান দিয়ে খুলে ফেললাম এবং উঠে ঈশিতাকে জড়িয়ে ধরতে গেলাম, কিন্তু আমি সক্ষম হলাম না। ঠিকমতো হাঁটতে না পারায় পড়ে যেতে লাগলাম। ঠিক তখনই ঈশিতা আমাকে ধরে ফেলল। এরপর আমাকে এনে বেডে বসিয়ে দেয়, আর ঈশিতাও আমার পাশে বসে। আমি সাথে সাথে ঈশিতাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আর কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। ঈশিতাও আমাকে জড়িয়ে ধরল। এই পাগল, কান্না করছো কেন? আমি তো এখানেই আছি। এই দেখো, তোমার ঈশিতার কিছুই হয়নি। তোমার ঈশিতা তোমারই আছে। আমি এক প্রকার কান্না করতে লাগলাম।
আরে কান্না করছো কেন? ভালোবাসি তোমাকে, কখনো কি ছেড়ে যেতে পারি? তাহলে এইরকম করলে কেন? আর চিঠিটার মানে কি? প্লিজ আমাকে সব কিছু খুলে বলো। আসলে চিঠিটা মিথ্যা ছিল। তোমার অবহেলা আর নিতে না পেরে আম্মুর সাথে পরিকল্পনা করে মিথ্যা নাটকটা সাজিয়েছি। আসলে তো এত কিছু হবে জানা ছিল না। এরকম না করলেও পারতে। যাও, ভালোবাসি না তোমাকে, আমার সাথে কথা বলার চেষ্টাও করবে না। ওরে আমার বাবুটার বুঝি রাগ করেছে? সরি, আর কখনো এরকম করব না। আসো, তোমাকে আদর করে দিই। দাও।